জমিদার বাড়ির খুঁটিনাটি গুরুত্বপূর্ণ কাজে বহাল হয়ে আছি নয় নয় করে আজ প্রায় ৩০টা বছর হতে চলল। জমিদার মশাই মৃগাঙ্ক শেখর আচার্যের বিশেষ পরামর্শদাতা হিসেবে আমি পা রেখেছিলাম এই আচার্য কুঞ্জে। এই ৩০টা বছরে নদী দিয়ে কত জল যে গড়িয়ে গেল, দেখতে গেলে এখন বলতে পারি এই আচার্য কুঞ্জ আমার নিজের ঘরের মতোই। কিন্তু গত ৩ বছরে এই বাড়ির আবহাওয়াটাই কেমন যেন অদ্ভুতভাবে পাল্টে গেছে। সেদিনের সেই বৃশ্চিকতন্ত্রের অভিশাপ, ভৈরবনাথের সাধনা আর নন্দকুমারের শূন্যতা চক্রের ধাক্কা, এই সব সামলে গ্রামটা হয়তো স্বাভাবিক হয়েছিল সেই দিনের পর থেকে। কিন্তু জমিদার বাড়ির ভেতরে যেন এক গাঢ় অন্ধকার চাপ চাপ হয়ে জমতে শুরু করেছিল, ঠিক প্রদীপের তলায় থাকা গাঢ় অন্ধকারের মতোই। আজ সৌরসেনী মায়ের ২৪তম জন্মদিন। ৩ বছর আগে এই ২১তম জন্মদিনের রাতেই স্বর্ণবৃশ্চিকা চুরিয়ে গিয়েছিল। সেই রাত থেকে আজ পর্যন্ত সবকিছু যেন উলটপালট হয়েই রয়ে গেল। তবুও জমিদার বংশের কন্যা সে, তাই উৎসবের একটা আয়োজন করা হয়েছিল বটে, কিন্তু সেই আনন্দ আর কোথায়। সবটাই যেন একটা ফাঁপা প্রথা পালনের মতো। অনুষ্ঠান শেষে আমি বারান্দায় এসে দাঁড়ালাম। উত্তরবঙ্গে এই বৈশাখের মাঝামাঝি সময়টাও কেমন যেন থমথমে। আকাশে আর চাঁদ নেই, শুধু জমাট কালো মেঘের ভেলা গুটিকত ভেসে বেড়াচ্ছে। সৌরসেনীকে দেখলেই না আমার বড় কষ্ট হয়। কি ফুটফুটে ছিল, কত তেজ, কি নিদারুণ প্রাণবন্ত। জমিদার বংশের কুলদেবী চণ্ডীর মতোই ছিল তার রূপ। কিন্তু কপালের ফেরে আমার কন্যা সম সেই মেয়েটা স্বামীর ঘর না করতে পেরে একদিনের মাথাতেই বিধবা হয়ে ফিরে এলো। পাশের গ্রামের বিত্তশালী ব্রাহ্মণ বাড়ির ছেলে শৈলজ গোস্বামীর সাথেই তো তার ধুমধাম করে বিয়ে দেওয়া হয়েছিল। তখন সবে সে ২২ বছরের পূর্ণ যুবতী। বিয়ের দিন রাতে বাসর ঘরে হৃদরোগের থাবায় মারা গেল ছেলেটা। হায় ঈশ্বর, কি অভাগীর কপাল! হাওয়ায় উড়ে লোকের উড়ো কথা কানে এলো, ষোড়শিনীর গোষ্ঠীতেই নাকি দোষ আছে। কিন্তু আমি যে জানি এ কোনো কোষ্ঠী দোষ নয়, এ হলো গিয়ে বংশের পাপ, বংশের পাপ। এত সহজে বুঝি এই বংশের কারোর নিস্তার নেই, কারোর না। গত ২ বছরে ষোড়শিনী আরো চুপচাপ, আরো গম্ভীর হয়ে গেছে। দেখলে মনে হয় সে যেন এই পৃথিবীর মানুষই নয়। কারোর দিকে চোখ তুলে তাকায় না, কারোর সঙ্গে কথা বলে না। সে নিজেকে একটা নিরেট শূন্যতার আবরণে একেবারে ঢেকে রেখেছে। মাঝে মাঝে ওর চলাফেরায়, ওর চাহনিতে এমন কিছু দেখি, মনে হয় এ যেন আমার চেনা সৌরেসিনী নয়। বিশেষত সেই ২১তম জন্মদিনের রাতের পর থেকে, সেই ১৩ দিনের অচেতনতা, তারপর তারানাথ ঠাকুর মশাইয়ের কাছে যাওয়া, মনে হয় সেই রাত থেকেই সৌরেসিনীর ভেতরে আরো একজন কেউ বাস করছে চুপিসারে। তারপর বিধবার বেশে গোস্বামী ভবন থেকে ফিরে আসার পর তো আরো একা হয়ে গেল বেচারি। আচার্য কুঞ্জর ভেতরেও সে যেন একটা জীবন্ত কোষ্ঠী পাথরের মূর্তি ছাড়া কিচ্ছুটি নয়। আজ রাতেও তাকে দেখলাম, নিজের জন্মদিনের সমস্ত আনন্দ মজলিসকে নিভিয়ে সমাজের বিধবাদের জন্য তৈরি করা গণ্ডিকে গায়ে জড়িয়ে এক পলকে চলে গেল। চোখে কোনো উল্লাস নেই, কোনো বিষাদ নেই, শুধু গভীর নিরেট শূন্যতা। রাত হয়ে যাওয়ায় আর জমিদার মশাই আমাকে থাকতে বললে। কাল সকালে জমি সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার ঘরটা দোতলার দক্ষিণ দিকে, বাগানটা জানলা দিয়ে স্পষ্ট দেখা যায়। শুয়ে শুয়ে কত কথাই না এত অবধি ভেবে ফেললাম। তখন রাত বোধ হয় ঠিক ৩টে হবে। হঠাৎ আমার সারা শরীরে যেন বিদ্যুতের একটা ঝলক বয়ে গেল। এক বীভৎস অস্বাভাবিক ঠান্ডা হাওয়া বয়ে গেল ঘর থেকে।
উত্তরবঙ্গের স্বাভাবিক শীতের চেয়েও এ অনেক বেশি হিম। মনে হলো যেন কেউ একটা বরফের চাই আমার ঘরের ভেতরে ছুঁড়ে মেরেছে। কম্বল ভেদ করে সেই ঠান্ডা আমার হাড় পর্যন্ত কাঁপিয়ে তুলল। আমার তন্দ্রা ভেঙে গেল। ধর্মর করে আমি উঠে বসলাম। আমার গা ছমছম করছে। এ বৈশাখ মাসে এমন এমন ঠান্ডা অনুভব হচ্ছে কেন? আমি দ্রুত জানলার দিকে তাকালাম। বাইরে নিকষ কালো রাত, মেঘেরা এখনো চাঁদকে ঢেকে রেখেছে। কিন্তু বাড়ির বাগানের দিকে তাকাতেই আমার হৃৎপিণ্ড যেন থেমে যেতে চাইল। গাছপালা ঝোপঝাড়ের মাঝখানে একটা ছায়াময় অবয়ব, সে যেন ধীরে ধীরে হেঁটে আসছে বাড়ির দিকে। অবয়বটি স্পষ্ট নয়, কিন্তু তার চাল চলনে একটা অমানসিক ধীরতা। সে হাঁটছে না, না না হাঁটছে না, যেন ভাসছে। আর সেই অবয়বটি যত এগিয়ে আসছে ততই আমার ঘরের ভেতরে হিমেল বাতাসের তীব্রতা বাড়ছে। আমার চোখ স্থির হলো অবয়বটির দিকে। আবছা অন্ধকারেও আমি তার পোশাকটা বুঝতে পারলাম। সাদা থান, একজন বিধবার বেশ। আর ঠিক তখনই মেঘের আড়াল থেকে ক্ষণিকের জন্য চাঁদটা উকি মারল। সেই মৃদু রূপলি আলো এসে পড়ল ওই অবয়বটির উপর। আর আমি স্পষ্ট দেখলাম, এ তো সৌরসেনী। সে বাগান পেরিয়ে মূল ভবনের দিকে হেঁটে আসছে। তার মুখ দেখা যাচ্ছে না, কারণ সে মাথা নিচু করে রেখেছে। তার হাঁটার ভঙ্গি, সে যেন হেঁটে আসছে না, তাকে কেউ যেন টেনে টেনে নিয়ে আসছে। আর তার চারপাশে মাটিতে যেন কিছু একটা কিলবিল করছে। আমার দম বন্ধ হয়ে এলো। এই রাতে এই হিমশীতল পরিবেশে সৌরেসিনী বাগানে কি করছে? হঠাৎই সে বাড়ির সামনে এসে স্থির হয়ে দাঁড়ালো, মুখটা সামান্য তুলল। আর সেই মুহূর্তে চাঁদের আলোয় যা দেখলাম, তাতে তাতে আমার আত্মার ভেতর পর্যন্ত কেঁপে উঠল। সৌরেসিনীর মুখটা কেমন যেন ফ্যাকাশে, নিষ্প্রাণ। আর তার চোখ সেই গভীর নিরেট কালো গহ্বর, ঠিক যেন তারানাথ ঠাকুর মশাইয়ের বৈঠকখানায় শোনা সৌরসেনীর মুখ থেকে তার স্বপ্নের বর্ণনা। সেই সৌরসেনীর মতন অবিকল দেখতে শূন্য চোখের নারীর প্রতিচ্ছবি দেখলাম আমি। আরেকটু চোখটাকে সইয়ে ভালো করে সামনে তাকালাম। দেখলাম সৌরসেনী ঠোঁট নাড়ল। কোনো শব্দ হলো না, কিন্তু আমার মনে হলো আমি যেন একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছি। সেই কণ্ঠস্বর সৌরসেনীর নয়, বরং এক তিক্ত অতৃপ্ত নারী আত্মার চাপা এই শেষে ধ্বনি। সৌরসেনী হঠাৎ আমার দিকে তাকালো আর আচমকা হেসে দুলতে শুরু করলো। অত দূর থেকেও আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি ও বলছে, আর বেশি দেরি নেই দত্তমশাই, অভিশাপের শেষ তো এবার হবে, আর আমার প্রতিশোধ শুরু হবে। জমিদার বংশের রক্তে এবার কেবল শূন্যতাই থাকবে। আপনার মনিবের বাবার অপরাধের ক্ষমা তার পুরো পরিবারকে নিজেদের ছাতি ছিঁড়ে তার রক্ত দিয়ে দিতে হবে। আমার গা বেয়ে ঘাম ঝরতে শুরু করলো। এ সৌরেসিনী নয়, এ কোনো আত্মা যে আমাদের সৌরেসিনীর দেহকে আজ তার প্রতিশোধের সেতু বানিয়েছে। এবার আমি কি করব? আমি আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারলাম না। দ্রুত পায়ে ঘরে ঢুকে জানলা দরজা সব বন্ধ করে দিয়ে পালঙ্কে গিয়ে বসলাম। সারা শরীর এখনো কাঁপছে আমার। আমার দহন পুড়ে কোন বিভীষিকা নেমে এলো। না, চুপ করে ঘরের দরজায় খেলে এটে বসে থাকলে চলবে না। আমাদের একমাত্র আশা একজনই, তারানাথ জ্যোতির্বিনোদ। ওনাকে আমাকে জানাতেই হবে দহনপুরে ভয়ের দ্বিতীয় তরঙ্গ এসেছে। আমি পালঙ্ক থেকে উঠে দাঁড়ালাম। দ্রুত কাপড় কোনো মতে পাল্টে ব্যাগ গোছাতে শুরু করলাম। এই অভিশাপের সমাধান আচার্য কুঞ্জে নেই।
সমাধান থাকতে পারে কেবল কলকাতার মঠ লেনে। আবার একবার আমাকে সেই দরজাতে গিয়েই দাঁড়াতে হবে। কাল সকালেই আমি তারানাথ ঠাকুর মশাইয়ের দরজায় যে করেই হোক পৌঁছাবো। যা বুঝছি হাতে একেবারে সময় নেই। সৌরসেনীর চোখ মুখের সেই শূন্যতা আর তার শরীরের ভেতরে থাকা কোনো অশুভ শক্তি, এই দুইয়ের সমন্বয়ে যে নতুন বিপদ আসছে তা বৃশ্চিক তন্ত্রের থেকেও বুঝি ভয়াবহ। দহনপুরে রাত শেষে সকাল হল। ভোরের আলোয় আচার্য কুঞ্জের পুরনো ইট কাঠের ওপর যেন এক ম্লান হলুদ আভা এসে পড়ল। জমিদার বাড়ির পরিবেশটা গত রাতের হিমেল বিভীষিকার মতো ভুলে নতুন করে দিনের স্বাভাবিক রোজ নামচাকে স্বাগত জানাচ্ছে। দেবী সংজ্ঞা আচার্য, সৌরসেনীর মা, তার প্রাত্যহিক আচার শুরু করলেন। তিনি প্রথমে তুলসী মঞ্চে প্রভাতের আরতি শেষ করলেন। তারপরে কুলদেবী চণ্ডীর মন্দিরে গিয়ে পুজো দিলেন এবং ভক্তি ভরে প্রণাম করলেন। 3 বছর আগে চুরি যাওয়া সেই বিখ্যাত স্বর্ণ বৃশ্চিকা বিগ্রহে মাথা ঠেকিয়ে তিনি প্রার্থনা করলেন। এই দেবীর পায়ের কাছেই তার মেয়ের জন্যে শান্তি আর নিরাপত্তা ভিক্ষা করলেন। সমস্ত সকালের আচারাদি শেষ করে দেবী সংজ্ঞা আরতির থালা হাতে বেরিয়ে এলেন। তিনি বাড়ির সকলের ঘরে ঘরে ওম অর্থাৎ আরতির শিখার উষ্ণ আশীর্বাদ পৌঁছে দিতে শুরু করলেন। নিত্যদিনের নিয়ম অনুযায়ী একে একে অন্যান্য সব বাড়ির লোকের ঘরে যাবার পর শেষে তিনি সৌরসেনীর ঘরে এলেন। সৌরসেনীর ঘরের দরজায় মৃদু ধাক্কা দিয়ে তিনি ভেতরে প্রবেশ করলেন। কিন্তু ঘরের ভেতরের দৃশ্য দেখে তার হৃৎপিণ্ড যেন একেবারে কেঁপে উঠল। সৌরসেনী বিছানায় শুয়ে শুয়ে ওপরের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। তার পরনের সাদা থানের আঁচল পালঙ্ক বেয়ে মেঝের দিকে নেমে ঝুলছে। সেই হাসি অত্যন্ত বিকট, যেন কোনো অস্বাভাবিক আনন্দের প্রকাশ। সংজ্ঞাদেবী এই দৃশ্য দেখে চিন্তায় পড়ে গেলেন। এ কি, সৌরা তো কখনো এরকম বিকট ভাবে হাসে না। তারপর ওই সাদা থান গায়ে ওঠা স্তক, সে যে আমার সাথে কবে ভালোভাবে কথা বলেছে সেটাও আজকাল মনে করে উঠতে পারি না। হলোটা কি? তিনি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করেই সৌরসেনী হাসি থামিয়ে দিল। সে যেন তার মায়ের উপস্থিতি টের পেয়েছে আচমকা। সে বিছানা ছেড়ে উঠে এলো এবং মুহূর্তের মধ্যে তার মুখে সেই পরিচিত গভীর শূন্যতার ভাব ফিরে এলো। তার চাউনি আবার শীতল আর নিরেট হয়ে গেল। সংজ্ঞাদেবী তবু কিছু বললেন না। মাতৃর হৃদয় কন্যার এই নীরব অস্বাভাবিক আচরণকে সহ্য করে নিয়েছে বহুদিন। তিনি নিঃশব্দে আরতির প্রদীপের শিখা থেকে ওম নিয়ে সৌরসেনীর মাথায় আলতো করে বুলিয়ে দিতে গেলেন। আর ঠিক সেই মুহূর্তে সৌরসেনী তীব্রভাবে চিৎকার করে উঠল। সেই চিৎকার যেন তার কণ্ঠ থেকে নয়, বরং অন্য কারোর দ্বারা চালিত। সে অতি দ্রুত এবং স্পষ্ট উচ্চারণে চণ্ডীমায়ের একটি মন্ত্র আওড়ে ওঠে। সংজ্ঞাদেবী ভয়ে ও বিস্ময়ে থমকে গেলেন। এবার আর তিনি বিস্ময় প্রকাশ না করে পারলেন না। সৌরি, তুই এমন কেন করছিস রে? আগে তো তুই কখনো এইরকম করতিস না। হঠাৎ কি হলো বলতো তোর? আরে আরে, এটা আবার কিসের মন্ত্র? এই বাড়িতে তো আগে কেউ কখনো মন্ত্র উচ্চারণ করেনি কোনোদিনও। তুই এই মন্ত্র জানলি বা কোথা থেকে? কি রে, বল। সৌরসেনী তার মায়ের দিকে একবারও না তাকিয়ে, কোনো প্রত্যুত্তর না দিয়ে ধীর পায়ে ঘরের জানলার কাছে গিয়ে দাঁড়ালো। সে বাইরে জমাট বাঁধা মেঘের দিকে তাকিয়ে রইল। সংজ্ঞাদেবী বুঝলেন আজকেও তিনি কোনো উত্তর পাবেন না। তিনি এক দীর্ঘশ্বাস ফেলে প্রদীপের থালা নিয়ে সেই ঘর ছেড়ে বেরিয়ে এলেন। এরপর শেষ ঘর বলতে অভয় দত্ত, অর্থাৎ অভয়বাবুকে রাত্রে যে ঘরে শুতে দেওয়া হয়েছিল সেই ঘরটি বাকি ছিল। সংজ্ঞাদেবী সেই ঘরের সামনে গিয়ে দাঁড়ালেন। দেখলেন দরজার পাল্লা হাট করে খোলা। তিনি দ্রুত ভেতরে ঢুকে দেখলেন, বিছানা অপরিষ্কার, কিন্তু অভয়বাবুর ব্যাগপত্তর কিচ্ছু নেই।
তিনি তাড়াতাড়ি বাড়ির অন্যান্য সদস্যদের খবর দিলেন। জমিদার মৃগাঙ্ক শেখর আচার্য নিজেও এলেন। সকলে মিলে চারিদিকে খোঁজা শুরু করলেন, কিন্তু অভয় দত্তকে কোথাও খুঁজে পাওয়া গেল না। শেষমেশ খাটের এক কোণ থেকে ভাঁজ করা একটা চিরকুট পাওয়া গেল। জমিদার মশাই চিরকুটটি খুলে পড়তে শুরু করলেন। জমিদার মশাই, ওদিকের কাজ আমি শেষ করে রেখে গেলাম। আজ সকাল সকাল আমাকে একটা বিশেষ কাজে কলকাতা যেতে হচ্ছে। ফিরতে হয়তো দিন দুয়েক দেরি হতে পারে, তবে আমি একা ফিরব না। আমি সাথে করে এক বিশেষ অতিথিকে নিয়ে আসব, যিনি এই জমিদার বাড়ির অনেক পুরনো অতিথিও বটে। সব ঠিক থাকলে তিনি এসে এই বাড়ির নতুন সমস্যার একটা স্থায়ী সমাধান করে যাবেন। চিরকুটটি পড়ে মৃগাঙ্ক শেখর আচার্য গভীর চিন্তায় ডুবে গেলেন। তার পুরনো খাস লোক, যে এভাবে কখনো না বলে যায় না, সে হঠাৎ কাকে আনতে কলকাতায় গেল? আর এমন পুরনো অতিথি বা কে? আর নতুন সমস্যা বলতে এমন কোন সমস্যার আঁচ অভয় পেল, যা তিনি পেলেন না? তবে জমিদার মশাই তখনও জানতেন না, অভয় দত্ত যাকে আনতে যাচ্ছেন সেই তারানাথ জ্যোতির্বিনোদের আগমন দহনপুরের মাটিতে দ্বিতীয় ও আরও ভয়াবহ এক সংঘাতের সূচনা হতে চলেছে। বৈশাখ মাসের শেষের দিক। কলকাতার আকাশটা আজকাল সন্ধ্যার পর বড় বেশি গরম আর থমথমে হয়ে থাকে। মাঝে মধ্যেই আবার ধেয়ে আসে কালবৈশাখী ঝড়। দিনের বেলার সেই কাঠ ফাটা রোদ যখন একটু শান্ত হয়, তখন ভিজে ঘামের ওপর আরও এক প্রস্থ ক্লান্তি আর গুমোট হাওয়া যেন চেপে বসে। আপিস ফেরত আমি ধর্মতলার মোড়টা পার হয়ে হেঁটে চলেছি, হাতে একটা পুরনো কাপড়ের ব্যাগ। তখন সবে সন্ধে হয়েছে, কিন্তু বাজারের সেই চেনা কোলাহল তখনও পুরোপুরি থামেনি। হঠাৎই ফুটপাথের মোড়ে দেখি কিশোরী দাঁড়িয়ে। আমাকে দেখতে পেয়েই সে এগিয়ে এলো। আরে ভাই, আজ কোথায় চললে? আজ কি তোমার অফিসে একটু দেরি করে ছুটি হলো নাকি? আমি ঘাড় নেড়ে হাসি। না হে, ছুটি দেরি হয়নি, একটু ঘুরপথে যাচ্ছিলাম তাই। তুমি বুঝি বাজার করে ফিরছো? তার বলতে সকাল থেকে একটা জিনিস কিনতে গেছি, কিন্তু শেষমেশ অন্য জিনিস নিয়ে ফিরতে হচ্ছে। বলি ওসব থাক, তোমার শরীর ভালো আছে তো? কেমন জানি একটু মন মরা লাগছে তোমায় আজ। কিশোরী বরাবরই একটু বেশি ভাবুক, তা আমার জানা কথা। গত 6 মাস আগেকার সেই ঘটনা, সেবার তো কিশোরীর পায়ের কাছে একটা বিরাট বৃশ্চিক কিলবিল করছিল। কিশোরী তো ভয়ে একেবারে একশেষ। আজও ওর সেই মুখটা মনে পড়লে একটু হাসিই পায় বই কি। তবে হ্যাঁ, যদি আমি ওকে শেষ মুহূর্তে সেদিন টেনে না ধরতাম, তাহলে ভালো মন্দ কিছু একটা হয়েই যেত। তারপর তো দুজন মিলে তারানাথের কাছে যাওয়া, তার মুখ থেকে আমাদের সেই গল্প শোনা, সেই দহনপুরের জমিদার বাড়ির অভিশাপের কথা, স্বর্ণবৃশ্চিকার চুড়ি, ভৈরবনাথের আত্মা আর নন্দকুমারের লোভ ভেবেই গাটা এখনো ছমছম করে উঠল। আর বলো না কিশোরী, আজকাল কেন জানি শুধু পুরনো কথা মনে পড়ে। আচ্ছা, সেই বাজারে বৃশ্চিকটার কথা মনে আছে, যেটা সেবার তোমার একেবারে গায়ে উঠে যাওয়ার জোগাড় হয়েছিল? 6টা মাস হয়ে গেল সে ঘটনার। এরই মাঝে আরও কতগুলো ঘটনা তো শুনলাম তারানাথের মুখ থেকে দুজনে মিলে, কিন্তু সেই থেকে মনের মধ্যে যেন একটা খচখচানি লেগেই রইল। আহা, মনে থাকবে না কেন? ওই রকম একটা বড় বৃশ্চিক দেখেই তো আমার পিলে পুরো চমকে উঠেছিল। আর তার উপরে ঠাকুর মশাইয়ের মুখে শোনা সেই দহনপুরের জমিদার বাড়ির গল্প তোমার মনে নেই? ওহ, সত্যি বাবা, একটা অন্ধকার জগতই বটে। তবে সে ঘটনার পর তো কতদিন হয়ে গেল। তুমি এখন এত ভাবছো কেন বলো তো? তোমার ব্যাপারখানা তো ঠিক সুবিধার লাগছে না। আমরা দুজন তখন বাজারের কোণে একটা মুড়ি মাখার দোকানের সামনে দাঁড়িয়েছি। দোকানদার কাঁচের বয়াম থেকে গরম মুড়ি, নারকেল কুচি আর ঝুড়ি ভাজা বের করছে। আমি সেদিকে একবার তাকিয়ে কিশোরীর কথার প্রত্যুত্তরেই বলে উঠলাম, না, শান্ত নয় কিশোরী। আমার মনে হয় স্বর্ণবৃশ্চিকার সেই গল্পটা যেন শেষ হয়েও শেষ হয়নি সেবার। সেদিন তারানাথ যেন অনেক কথাই চেপে গেছিলেন। আমার কেন জানি না মনে হয় বৃশ্চিকতন্ত্রের অভিশাপের গোড়ায় আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। তা কিসের কথা বলছো ভায়া?
তুমি মনে হয় একটু বেশি ভাবছো। আমার তো মনে হয় নন্দকুমারকে শায়েস্তা করার পরেই সবটা মিটে গেছে। মিটলে তো ভালোই, কিন্তু শোনো, সেদিন ওই জমিদার বাড়ির ভেতরের গোলমালের কথা, ভৈরবনাথের আত্মার কথা, এসব শুনতে গিয়ে আমার মনে হলো কয়েকটা প্রশ্নের উত্তর যেন মুছে ফেলা হয়েছিল। সেই মহিলা তান্ত্রিক যিনি কবচটা প্রতিষ্ঠা করেন, তিনি কে ছিলেন? তার মৃত্যু কিভাবে হয়েছিল? মেরে তো শশাঙ্ক শেখর ফেলেছিলেন ঠিকই, কিন্তু কিভাবে? তাছাড়াও সৌরসেনী একমাত্র কেন অসুস্থ হয়নি, যেখানে ওর ভাই, দাদা, দিদি সবাই, মানে উত্তরসূরিরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলেন? সৌরসেনী কেন নিজের মতোই দেখতে কাউকে দেখেছিল স্বপ্নে, যার একই মুখশ্রী, যার চোখে কালো গহ্বর? এমনকি একমাত্র সৌরসেনী কেন দৈব নির্দেশ পেল, আর কেউ নয় কেন? এই সব যেন ধোঁয়াশা, একটা বড় শূন্যতা যেন গল্পের ভেতরেও থেকে গেছে, যার উত্তর তারানাথ সেদিন আমাদের দেননি বোধহয়, সুনিপুণভাবেই এড়িয়ে গিয়েছিলেন। এই উত্তরগুলোর একটাও না জেনেই যেন সব ভুলে থাকার চেষ্টা করছি। প্রশ্নগুলোই আমাকে তাড়া করে বেড়াচ্ছে বহুদিন যাবৎ। বাবা, এত কিছু তো আমি আগে ভেবে দেখিনি। এই বলছি, খুব একটা ভুল প্রশ্ন তুমি কিন্তু করনি ভায়া। আমিও এসব শুনে এখন কেমন একটা অস্বস্তি অনুভব করছি বলতে পারি, যেন একটা বিরাট কিছু এখনো শোনা বাকি রয়ে গেছে। এই সব কথা বলতে বলতেই দোকান থেকে বড় একটা ঠোঙায় বেশ করে মুড়ি মাখা নেওয়া হয়ে গেছে, আর দুটো ছোট ঠোঙায় আলাদা আলাদা মুড়ি মাখাও নিলাম। একটা করে কাগজের ঠোঙা হাতে নিয়ে সেই ঘিঞ্জি রাস্তা ধরে হাঁটা শুরু করলাম। চারপাশে ভিড়, নিয়ন বাতির আলো আর পুরনো ট্রামের ঘর ঘর শব্দ। হঠাৎ আমি বলে উঠি, চলো কিশোরী, আর দেরি করে লাভ নেই। আজ বৈশাখের এই সন্ধ্যাটা নষ্ট করা একদম উচিত হবে না। হাতে বড় প্যাকেট মুড়ি মাখা তো আছেই, বাকি খান দুয়েক পাসিংশ নিয়ে নাও, তারপর চলো রওনা দিই। তা কোথায় যাবে ভায়া? আর কোথায়? এই রহস্যের জট তারানাথ ছাড়ার কেই বা খুলতে পারে। চলো মঠ লেনের দিকে যাই। তার বৈঠকখানায় না পৌঁছলে এই মনের অস্থিরতা কমবে না ভায়া। আমরা দুজন সেই গুমোট সন্ধ্যায় ভিড়ের মধ্যে দিয়ে দ্রুত পা চালালাম। আমাদের গন্তব্য প্রতিবারের মতোই মঠ লেন তারানাথ জ্যোতির্বিনোদের বাড়ি। মঠ লেনের গলি তখন আরও নির্জন। আকাশ দেখে বুঝলাম আজ একটা কালবৈশাখী ঝড় উঠতে চলেছে। দ্রুত হাঁটার ফলে আমার ঘামে ভিজে যাওয়া জামাটা শরীরে কেমন যেন সেঁটে বসেছে। কিছুক্ষণের মধ্যেই আমরা তারানাথের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। সেই পুরনো জীর্ণ অথচ আমাদের বহু পুরনো বাড়ি, যার প্রতিটি ইটে না জানি আজও কত না বলা গল্প লুকিয়ে আছে। দরজার কড়া ধরে আমি দুবার আলতো করে টোকা মারলাম। খানিক বাদে ভেতর থেকে কাঠের দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ঘরে লণ্ঠনের আলোয় তারানাথের মেয়ে চারিকে দেখা গেল। আমরা দুজন ঘরের ভেতরে পা রাখতেই দেখলাম ভেতরের বৈঠকখানা থেকে তখন তারানাথও বেরিয়ে আসছেন। আমাদের দেখেই একটু বুঝি খুশি হয়েই বলে উঠলেন, আরে কি বিভূতি আর কিশোরী যে, তা এসে পড়েছ, ভালোই করেছ। তোমাদের না দেখলে আমার কি আর রাতের ঘুম হয়? এসো এসো, বসো। তা কি মনে করে? সে একই গল্প শোনার আবদার, নাকি নতুন ইচ্ছে টিচ্ছেও সাথে করে কিছু এনেছ? ওনার কণ্ঠস্বরে আন্তরিকতা আর রসিকতা মাখানো। আমিও বলে উঠলাম, আগে তা একটা ইচ্ছে নিয়ে এসেছি বটে, তবে হ্যাঁ, গল্প শোনাটাই মুখ্য। কিন্তু কিশোরী তখন তার হাতে থাকা বড় ঠোঙাটা উঁচু করে ধরে হেসে বলল, ইচ্ছের সাথে রসদও এনেছি কিন্তু ঠাকুরমশাই, মুড়ি মাখা এনেছি। এই হলো গিয়ে আমাদের এক বিকেলবেলার মজলিসের আয়োজন, বুঝলেন? তারানাথ হো হো করে হেসে উঠলেন। বেশ বেশ, মুড়ি মাখা আর গল্প, তবে তো কথাই নেই। এসো এসো, আমার এই রাজকীয় বৈঠকখানায় বসবে। চল, রাজ সিংহাসনের মতোই আরাম দেয় কিন্তু এই আমার ভাঙা তক্তপোষটা, এ কিন্তু অস্বীকার করার জায়গা নেই। তারানাথের এমন রসিকতায় আমি আর কিশোরী দুজনেই হো হো করে হেসে উঠলাম। আমরা তিনজন বৈঠকখানার ভিতরে প্রবেশ করলাম। ঘরের একপাশে সেই সুবিখ্যাত ভাঙা তক্তপোষ, যার ওপর পাতলা চাদর বিছানো। আমরা সকলে গিয়ে ভাঙা তক্তপোষটার ওপর বসলাম।
মুড়ির ঠোঙা মাঝখানে রাখা হলো। প্রথমেই কিশোরী এক মুঠো মুড়ি মাখা মুখে নিয়ে চিবোতে শুরু করলো। আমি তখন তারানাথের দিকে তাকিয়ে আমার মনের সমস্ত সংশয়গুলো এক এক করে সামনে আনার জন্য মনে মনে গুছিয়ে নিতে লাগলাম। আচ্ছা ঠাকুরমশাই, সেই দহনপুরের জমিদার বাড়ির স্বর্ণবৃশ্চিকার গল্পটা শেষ হলেও আমার মনে কিছু ফাঁক কিন্তু রয়েই গেছে। মনে হয় সেদিন আপনি আমাদের কাছে কিছু কথা হয়তো আড়াল করে গেছিলেন, না হলে হয়তো সেই মুহূর্তে বলার প্রয়োজন মনে করেননি। কিন্তু আজ কিন্তু আমার সেই 6 মাসের পুরনো প্রশ্নের জট খুলতেই হবে। আমি কিন্তু আর এই প্রশ্ন নিয়ে রোজ ঘুমাতে যেতে পারছি না, এই আপনাকে জানালাম। তারানাথ কিশোরীর কাছ থেকে একটা পাসিংস নিয়ে তা অগ্নিসংযোগে ধরালেন। তারপর তাতে লম্বা একখানা টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে ওপরের দিকে তাকিয়ে ছেড়ে দিলেন। ওনার চোখের পলক নড়ল না। তিনি কিছুক্ষণ কি একটা যেন ভেবে বললেন, বেশ তো, বলো কি জানতে চাও? তারানাথের এই জানতে চাওয়ায় আমি এবার প্রশ্নগুলো এক এক করে সাজিয়ে বলতে শুরু করলাম। আমি নিজেই অনুভব করতে পারলাম আমার গলার স্বরে চাপা একটা উত্তেজনা। তবু বলতে শুরু করলাম। প্রথমত, স্বর্ণবৃশ্চিকা প্রতিষ্ঠা করা সেই মহিলাতান্ত্রিকটি কে ছিলেন, আর তার মৃত্যু কিভাবে হয়েছিল? আপনি বলেছিলেন জমিদার শশাঙ্ক শেখর তাকে মেরে ফেলেছিলেন, কিন্তু কিভাবে? তার মৃত্যুতে কি কিছুই পরিবর্তন হলো না? আমি ক্ষণিকের জন্য একবার থমকালো। কিশোরীয় মুড়িখানা চিবানো থামিয়ে রুদ্ধশ্বাসে তারানাথের মুখের দিকে তাকিয়ে রইল। আমি আবার বলা শুরু করলাম। দ্বিতীয়ত, জমিদার বাড়ির অন্য উত্তরসূরিরা অসুস্থ হলেও ষোড়শিনী একমাত্র কেন অসুস্থ হয়নি? এর কি কোনো বিশেষ কারণ আছে? আমি আরও গভীর প্রশ্নে প্রবেশ করলাম। আর সব থেকে রহস্যময় হলো, ষোড়শিনী স্বপ্নে তার নিজের মতোই দেখতে এক নারীকে দেখেছিল, যার মুখটা ফ্যাকাশে আর চোখে গভীর কালো গহ্বর। এই নারীর পরিচয় কি? সে কি নিছকই স্বপ্ন, নাকি কোনো বাস্তবের ভিত্তি সত্যিই ছিল? আর সেই দৈব নির্দেশ, সৌরসেনী কেন সেই নির্দেশ পেল? তার ভাই বা দিদিরা কেন নয়? এই সবই যেন একটা খাপছাড়া ভাব তৈরি করে রেখেছিল আপনার বলা সেই ঘটনাটার মধ্যে। মাঝখান থেকে কিশোরী বলে উঠল, হ্যাঁ সত্যিই তাই। ওই শেষের ঘটনার কথাটা মনে পড়লেই না খালি ভিতরে মনে হয় যে শেষের কিছু একটা বাকি রয়ে গেছে, শোনা হয়নি এখনো। কিশোরীর কথাটা শেষ হতে না হতেই আমিও বলে উঠলাম, এই উত্তরগুলো আপনার থেকে জানতে না পারলে আমার মনে হয় না সেই ঘটনার আসল গোড়ার কথা কখনো জানতে পারবো আমরা। দেখলাম তারানাথ মুচকি হাসলেন। পাসিংশোটা অ্যাস্ট্রেতে রেখে তিনি দুহাত কোচলে নিলেন। বৈঠকখানার হ্যারিকেনের আলোয় তার মুখের ছায়া ফেলা হাসি আরও গাঢ় হলো। মুড়ি মাখাটা জম্পেশ কিশোরী। আর হ্যাঁ বিভূতি, তোমার এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে তোমাদের কিন্তু আরো বেশি করে মুড়ি মাখা নিয়ে বসতে হবে। কারণ এই ঘটনায় যে দ্বিতীয় অধ্যায় শুরু হতে চলেছে তা আগের অধ্যায় স্বর্ণবৃষ্টিকার থেকে অনেক বেশি ভয়াবহ। আর সেই মহিলাতান্ত্রিক শূন্য চোখের নারী, এদের রহস্যের সঙ্গে দহনপুরের আচার্য কুঞ্জের এক গভীর যোগসূত্র তো অবশ্যই ছিল। মানতেই হবে বিভূতি, তোমার বুদ্ধির গোড়া একটু বেশি পোক্ত। তো চলো, ধরে যখন ফেলেইছ আর দেরি করে লাভ নেই। শুরু করা যাক সেই তোমাদের 6 মাস আগের বলা পুরনো ঘটনার এক নতুন দ্বিতীয় অধ্যায়। এই অধ্যায়েই আশা করি দিয়ে দেব তোমাদের সব প্রশ্নের উত্তর। কিশোরী আর আমি একসাথেই উত্তেজিত হয়ে বলে উঠলাম, আরে আপনি শুধু শুরু করুন না। একদম, আমরা একেবারে তৈরি, আপনি শুধু শুরু করুন। বেশ, মুড়ি মাখাটা খেতে খেতেই তাহলে শুরু করা যাক। মনোযোগ দিয়ে শোনো, কারণ এই অধ্যায়টাই সবকিছুর আসল ভিত্তি। তারানাথ পাসিংশোয়ে একটা টান দিয়ে বলতে শুরু করলেন, আশা করি সেই স্বর্ণবৃষ্টিকা রহস্যের সব ঘটনাই তোমাদের মনে আছে। এমনকি তার শেষ সূত্রটা আমি কলকাতায় নন্দকুমারের পতন ঘটিয়েই মিলিয়ে দিয়েছিলাম বলে আমি মনে করেছিলাম।
তারপরে দেখতে দেখতে প্রায় 3টে বছর কেটে যায়। আমিও সংসার আর কর্মের জালে জড়িয়ে দহনপুর আর আচার্য কুঞ্জের কথা এক প্রকার প্রায় ভুলতেই বসেছিলাম বলতে পারো। কিন্তু আজকের মতোই এরকম এক বৈশাখ মাসের রাতে প্রকৃতি যেন নিজের হাতে সেই পুরনো ঘটনাকে নতুন করে মনে করিয়ে দিয়েছিল আমায়। রাত তখন বেশ গভীর, আকাশে ঘন কালো মেঘ, আর সঙ্গে শুরু হয়েছে পাগলাটে এলোপাথারি ঝোড়ো হাওয়া আর ঝমঝম করে কালবৈশাখীর বৃষ্টি। সবেমাত্র আমি, আমার স্ত্রী আর চারি রাতের খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঝড়ের রাতে তাড়াতাড়ি ঘুমোনোর তোড়জোড় করছি, এমন সময় বাইরে দরজায় একটা জোরে জোরে কড়া নাড়ার শব্দ হলো। আমি একটু অবাকই হই। এই ঝড়ের রাতে এমন কেই বা আসতে পারে যে এভাবে কড়া নাড়বে? কারো কি কোনো বিপদ আপদ হলো তবে? আর না দাঁড়িয়ে আমি দ্রুত পায়ে এগিয়ে গিয়ে খিল নামিয়ে দরজার পাল্লাটা টেনে খুলতেই দেখি সামনে একজন ভদ্রলোক দাঁড়িয়ে, কেমন যেন চেনা চেনা। একটু মাথায় জোর দিতেই মনে পড়ল ইনি তো দহনপুরের জমিদার মশাই মৃগাঙ্কশেখর আচার্যের বিশেষ পরামর্শদাতা অভয় দত্ত। সেই 3 বছর আগে দেখেছিলাম। এই বৃষ্টিতে একেবারে ভিজে চুপচুপে হয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছেন। আমি দরজা ছেড়ে ওনাকে ভেতরে ঢুকতে দিলাম। সে ঘরে ঢুকেই মেঝেতে বসে পড়ল আর কেবল একটাই কথা বলল, ঠাকুরমশাই, দহনপুরে আবার এক অন্যরকম বিভীষিকা নেমে এসেছে। এবার বুঝি তা আরো ভয়াবহ। অভয় দত্তের এরকম কথা শুনে আমিও একটু ভাবনাতেই পড়ে গিয়েছিলাম, কিন্তু তা বুঝতে না দিয়ে অভয়বাবুর শরীরের অবস্থা দেখে ওনাকে বলি, আহা, সব শুনবো মশাই, তার আগে আপনার যা শরীরের অবস্থা দেখছি, এই অসময়ের ঝড় জলে ভিজে আপনি বাঁধিয়েছেন, একটু বিশ্রাম না নিলে একটা কেলেঙ্কারি কাণ্ড কিন্তু বাঁধবেই। তার চেয়ে আমি বলি কি, অত দূর থেকে এসেছেন, আজ রাতটা একটু জিরিয়ে নিন। আমি বরং কাল সকাল সকাল আপনার সাথে বসবো এবং বিস্তারিত কথা হবে। অভয় দত্ত নিজের শরীর বুঝে আর কোনো উচ্চবাচ্য করলে না দেখলাম। আমাদের তো খাওয়া দাওয়া শেষ তখন হয়েই গিয়েছিল, কিছু অবশিষ্ট ছিল। ফলত আমার স্ত্রীকে বলাতে সে একটু কোনো মতে ওই রাত্রেবেলা একটু চালে ডালে ফুটিয়ে খেতে দিলেন অভয়বাবুকে। উনি তাই খেলেন যত্ন সহকারে। এরপর ওনাকে ঘরের চৌকিতে শুতে দিয়ে আমিও আমার ঘরের দিকে এগোলাম, এবার একটু ঘুম না হলেই নয় তাই ভেবে। পরের দিন সকালে বেশ তাড়াতাড়ি ঘুমটা আমার আলগা হয়ে এলো। মনে পড়ে গেল গত রাতের সব ঘটনা। মনে পড়তেই আমি আর বিছানায় শুয়ে না থেকে উঠে হাত মুখ ধুয়ে এগিয়ে গেলাম অভয় বাবুর ঘরের দিকে। ঘরে ঢুকতেই দেখলাম জানালায় দাঁড়িয়ে এক দৃষ্টে ভোরের আকাশ দেখছেন। আমার পায়ের শব্দে উনি পিছন ফিরে আমায় দেখেই বলে উঠলেন, ঠাকুরমশাই, আমাদের হাতে একদম সময় নেই। কোনো বড় কালো বিপদের করাল ছায়া ধেয়ে আসছে দহনপুরের দিকে। অভয়বাবুর কথা শুনেই আমি জিজ্ঞেস করে উঠলাম, এবার একটু খুলে বলুন তো কি হয়েছে। অভয়বাবু জানালেন, সৌরসেনীর বিবাহ হওয়া থেকে বিধবা হওয়া অবধি সবটুকুই। তারপর আমাকে বললেন গত পরশু রাতের সব কথা। সৌরসেনীর সেই শূন্য চোখের চাহনি, বাগানে প্রেতাত্মার মতো হাঁটা, পৈশাচিকভাবে হেসে ওঠা, আর সৌরসেনীর ভেতর থেকে সেই অদ্ভুত কথা, বংশের বাপের ক্ষমা এবার নাকি বুক চিরে রক্ত দিয়ে নিতে হবে। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বুঝেছিল আগে কি ঘটেছে না ঘটেছে তার থেকেও বড় কথা
আরও কোনো অশুভ শক্তি এতদিন ধরে ভেতরে ভেতরে জমা হচ্ছিল, আর সৌরসেনী হয়ে উঠেছিল সেই শক্তির চূড়ান্ত আশ্রয়। সৌরকিশোরী, বিভূতি, এই নতুন অধ্যায়ে কেবল ভয় নেই, আছে এক বংশের পাপের প্রায়শ্চিত্তের গাঢ় অন্ধকার। এই অধ্যায়ের শেষে গিয়েই তোমরা বুঝবে কোনো পাপই সহজে পিছু ছাড়ে না। তারানাথ থামতেই আমি বলে উঠলাম, তারপর তারপর কি হলো? তারানাথ আমার মুখের দিকে একবার তাকিয়ে আবার বলতে শুরু করলেন। অভয় দত্তের সাথে সমস্ত কথোপকথন শেষ হতেই তিনি আবারও বলে উঠলেন, ঠাকুরমশাই, আর দেরি করবেন না। জমিদার মশাইকে চিরকুটে লিখে এসেছি যে আমি একজন বিশেষ অতিথিকে নিয়ে তবেই ফিরব। তিনি যেন কোনো প্রশ্ন না করেন। হাতে সময় খুবই কম। আজকেই দয়া করে যদি আমার সাথে রওনা দিতেন। চিন্তা করবেন না অভয়বাবু, আমি আমার কিছু জিনিসপত্র চটজলদি গুছিয়ে নিচ্ছি। আপনি যা বললেন, এবার এর শেষ কোথায় তা আমায় জানতেই হবে, নইলে কেবল আচার্যকুঞ্জ নয়, যা বুঝছি গোটা দহনপুরী ভয়ানক বিপদের মুখে পড়বে। সেই দিনই দুপুরের মধ্যেই আমরা দুজনে কলকাতা থেকে উত্তরবঙ্গের উদ্দেশ্যে একটা পুরনো গাড়ি ভাড়া করে তাতে চেপে বসলুম। বৈশাখের কলকাতা যেমন গুমোট গরম, কিন্তু উত্তরবঙ্গের পথের কথা মনে হতেই মনের ভেতরটা ঠান্ডা হয়ে এলো। পরের দিন ভোরের আলো ফুটতে গাড়ি আমাদের শিলিগুড়ির দিকে নিয়ে গেল। সেখান থেকে আবার নেমে টমটম গাড়ি ধরে আমাদের পৌঁছতে হবে দহনপুরের কাছাকাছি। পাহাড় জঙ্গলের পথ তখনও বেশ দুর্গম। কলকাতার ভিড় আর ঘিঞ্জি রাস্তা ছেড়ে এই উত্তরবঙ্গের নির্জনতা, চারপাশের নিস্তব্ধতা সবকিছুই যেন নতুন একটা পরিবেশ তৈরি করে রেখেছিল। আমি অভয়বাবুর সঙ্গে এগিয়ে চললাম সেই 3 বছরের পুরনো পথেই, তবে এবার হয়তো নতুন কোনো রোমাঞ্চকর উদ্দেশ্য নিয়ে। তারানাথ থামতেই কিশোরী আর আমি যেন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম। তিনি আবার বলতে শুরু করলেন, পুরনো গাড়িতে সেই দীর্ঘ পথ পাড়ি দেওয়া সহজ ছিল না। বৈশাখের শেষ দুপুরের গরমে আমরা যখন শিলিগুড়ি পৌঁছলাম, তখন শরীর একেবারে অবসন্ন। সেখান থেকে টমটম গাড়ি ধরে ধুলো উড়িয়ে আমরা পৌঁছলাম দহনপুর। গ্রামটা বাইরে থেকে শান্ত দেখালেও আমি কেমন যেন একটা চাপা উত্তেজনা অনুভব করছিলাম। মনে হচ্ছিল মাটির নিচে কোনো আগ্নেয়গিরি যেন চুপচাপ ফুঁসছে। অন্ধকার নামার একটু আগেই আমরা আচার্য কুঞ্জের পুরনো সেই তরুণের সামনে এসে দাঁড়ালাম। তরুণের ওপারে লতাপাতার শ্যাওলার পুরো আস্তরণ যেন বাড়িটার পুরনো ইতিহাসকে আরো চেপে ধরে আছে। অভয়বাবু গাড়ির ভাড়া চুকিয়ে দ্রুত পায়ে ভেতরে প্রবেশ করলেন। আমিও তাকে অনুসরণ করলাম। ভেতরে ঢুকেই আমাদের অভ্যর্থনা জানাতে এলেন জমিদার গিন্নি দেবী সংজ্ঞা আচার্য। আমাকে দেখে তিনি যেন খানিকটা অবাক হলেন, কিন্তু পরক্ষণেই তার মুখে এক প্রথাগত সম্মানের ছাপ পড়ল। অভয়বাবু তাকে হয়তো আগেই কিছু ইশারা করে রেখেছিলেন। জমিদার বাড়ির নীতি মেনে তিনি নত হয়ে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। আসুন ঠাকুরমশাই, অভয়বাবু আমাকে বলেছিলেন যে আপনি আসছেন। কতদিন পরে যে আবারও এ বাড়িতে আপনার পায়ের ধুলো পড়ল, আমাদের কত সৌভাগ্য। আসুন আসুন, ভিতরে আসুন। আমি দেখলাম সংজ্ঞা দেবীর চোখে এক চাপা ভয় আর উদ্বেগ, কিন্তু তিনি মুখে তা প্রকাশ করলেন না। সম্ভবত তিনি ধরে নিয়েছেন আমি সাধারণ কোনো ধর্মীয় আচার বা জমি সংক্রান্ত কোনো কাজেই এসেছি।
কিছুক্ষণ পর জমিদার মশাই মৃগাঙ্ক শেখর আচার্য নিজে এলেন। আরে ঠাকুর মশাই যে, কি সৌভাগ্য আমার, বহুদিন পরে আপনার দর্শন পেলাম। আসুন আসুন আসুন, এবারে কিন্তু সপ্তাহখানেক থাকতেই হবে, এই বলে দিলাম। অভয় বলেছিল কোনো অতিথি আসবে, তবে আপনি এসেছেন মানে কোনো বড় কাজের জন্যই নিশ্চয়ই এসেছেন। তাই বলে রাখলাম, এটাকে কিন্তু নিজের ঘর বলেই মনে করবেন। আগেরবার কত বড় একটা আপনি উপকার করে গিয়েছিলেন এই বাড়ির, তবে তখন এতটুকু আতিথেয়তা করার সুযোগ পাইনি আমরা। এবার এই অধমকে একটু সেবা করার সুযোগ আপনাকে দিতেই হবে কিন্তু ঠাকুরমশাই। আমি দেখলাম জমিদার মশাই হাসি মুখে অভ্যর্থনা জানালেও অভয়বাবুর চিরকুটের কথা হয়তো তাকে ভেতরে ভেতরে ভাবিয়ে তুলেছে। তবে তিনিও আসল কারণটি জানতে চাইলেন না। অভয়বাবু শুধু আমাকে ইঙ্গিতে ইশারা করে জানালেন কিছু না বলতে সৌরসেনীর কথা। এরপর আমাকে পুরাতন সেই দোতলার ঘরটা দেওয়া হলো। ঘরে নিজের জিনিসপত্র নামিয়ে রাখতেই আমি অভয়বাবুকে বললাম, জমিদার বাড়ির কুলদেবী ওই চণ্ডী মন্দিরটা একবার দর্শন করে আসতে চাই। পথে আর কিছু না হোক, দেবীর আশীর্বাদটা খুবই জরুরি। অভয়বাবু নীরবে সম্মতি জানালেন। আমি আর তিনি মিলে মন্দিরের দিকে গেলাম। সেই মন্দির যেখানে 3 বছর আগে স্বর্ণবৃশ্চিকা চুরির পর আমি এসেছিলাম। মন্দিরটা আগের মতোই নিস্তব্ধ, পুরনো আর শান্ত। কুলদেবী চণ্ডীর মূর্তির সামনে গিয়ে দাঁড়ালাম। এত বছর পরেও দেবীর সেই ভয়ঙ্কর সুন্দর রূপটা একই রকম মহিমান্বিত। কিন্তু আমার চোখ চলে গেল দেবীর বক্ষ দেশের দিকে, যেখানে দেবীর হৃৎপিণ্ডের জায়গায় বসানো সেই স্বর্ণাভ বৃশ্চিকার প্রতিচ্ছবি। সেবার যখন এসেছিলাম তখন এই বৃশ্চিকা ছিল চুরির মূল কারণ, এক অমূল্য বিগ্রহ। আর আজ এসেছি এক জল জ্যান্ত মানুষের রহস্য উদ্ঘাটন করতে। আমি দীর্ঘশ্বাস ফেলে প্রণাম করলাম। 3 বছর আগেকার ভয় আর আজকের ভয় যেন মিশে গিয়ে এক অন্যরকম আশঙ্কার সৃষ্টি করল। বুঝলাম এইবারের জাল আগের কিছু না কিছুর সাথে আরো গভীরে প্রথিত, যা এক বিগ্রহ থেকে শুরু করে এখন সৌরসেনীর মতো একটা সাহসী জমিদার কন্যার ভেতরে বাস করা আত্মার উপরে এসে পড়েছে। মন্দির পরিক্রমা শেষ করে আমি ঘরে ফিরে এলাম। এবার বিশ্রাম নেওয়াটা দরকার, কারণ পরের দিন থেকে শুরু হবে আমার খোঁজ। আমার মনে হলো এই রহস্যের সমাধান আচার্য কুঞ্জের এই 4 দেওয়ালের ভেতরেই কোথাও লুকিয়ে আছে, যা সৌরসেনীর স্বপ্নে দেখা সেই শূন্য চোখের নারী আর শশাঙ্ক শেখরের পুরনো কোনো পাপের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। এতটুকু বলে তারানাথ থামলেন। মুড়ি মাখা ঠোঙা প্রায় শেষ। কিশোরী আর আমি শ্বাসরুদ্ধ হয়ে বসে আছি। মনে হচ্ছে কেবল একটা ঘটনা নয়, যেন একটা ভয়ঙ্কর ঐতিহাসিক সত্যের মুখোমুখি হব আমরা। ঠাকুরমশাই, তাহলে এরপরে কি হলো? সৌরসেনী কি আপনার সাথে কথা বলেছিল? আমি আর কিশোরী তারানাথের মুখের দিকে তাকিয়ে রইলাম। তারানাথ এবার একটু যেন গম্ভীর হয়ে উঠলেন। তিনি পাশের টেবিল থেকে একটা পুরনো পুঁথি হাতে তুলে নিলেন। সৌরসেনী আমার সাথে দেখা করতে আসেনি। আমি তার ঘরে গিয়েছিলাম ওই সন্ধ্যের দিকে। তবে অবিশ্বাস্যভাবে ওর ঘরে পা দিয়ে আমি কিন্তু কোনো কিছুর অস্তিত্ব অনুভব করলাম না। কেবল বুদ্ধি দিয়ে বুঝলাম সৌরসেনীর ভেতরে কোনো এক পুণ্য আত্মা ঘর বেঁধেছে, যে প্রতিশোধ চায়। কেন কেন কি এমন দেখলেন সৌরসেনীর ঘরে? আমি সৌরসেনীর ঘরে প্রবেশ করতেই দেখলুম ঘরটা এই ভর সন্ধ্যেতেও বেশ অন্ধকার করে রাখা। কেবল জানালার দিক থেকে আসা আবঝা চাঁদের আলোয় সৌরসেনীকে আমি স্পষ্ট দেখতে পেলাম। সে ঘরের এক কোণে মেঝের উপর আপন মনে চুপচাপ বসে আছে। তার পরনে সেই সাদা থান, যা একজন বিধবার প্রতীক,
কিন্তু দৃশ্যটা ছিল ভয়ানক অস্বাভাবিক। তার সামনে রাখা একটি বড় পেতলের গামলায় জল বা কোনো তরল পদার্থ, আর তার পা দুটো তাতে সম্পূর্ণ ডোবানো। সে আপন খেয়ালে পা নাড়িয়ে চলেছে, যেন কোনো খেয়ালি বালিকা পুকুরের জলে পা ডুবিয়ে খেলছে। আমি থমকে দাঁড়ালাম। প্রথমে বুঝিনি কিসের খেলা চলছে। আমার চোখ স্থির হতেই আমি যেন বিদ্যুৎ স্পৃষ্ট হলাম। ওটা জল নয়, ওটা আলতা। একদম গাঢ় লাল রঙে গামলাটা ভর্তি। আলতার লাল রং সৌরসেনীর নিরাভরণ পায়ে লেগে যেন আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে। একজন হিন্দু বিধবা, সে কি এত সাবলীলতার সাথে তার পায়ে আলতা মেখে বসে থাকতে পারে? আমার মস্তিষ্ক দ্রুত কাজ করতে শুরু করলো। এ সৌরসেনী হতে পারে না। আলতা পরা মানে সে নিজের বিধবার পরিচয়কে অস্বীকার করছে। হয়তো তার পুরনো জীবনকে বা অন্য কারোর জীবনকে দাবি করছে যত সম্ভব। আমার মনে পড়ল অভয় দত্তের বলা সেই কথা, বংশের পাপের ক্ষমা এবার নাকি বুক চিরে রক্ত দিয়ে নিতে হবে। প্রতিশোধের খেলা শুরু হয়েছে। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে কেবল দৃশ্যটা দেখল। সৌরসেনীর মুখটা পাথরের মতো স্থির, কেবল ঠোঁটের কোণে যেন এক চিলতে হাসি লেগে আছে। সে আমার উপস্থিতি টের পায়নি। তার চোখ দুটো ছিল দূরে, যেন এই ঘর বা এই জগতের কোনো কিছুই তার নয়। এরপর আমি আর নিজেকে আড়াল করে রাখলাম না। গলাটা সামান্য খাঁকারি দিয়ে নিজের উপস্থিতি ঘোষণা করলাম। সৌরসেনী মা। আমার গলা খাঁকারি দিয়ে নিজের উপস্থিতি ঘোষণা করতেই ঘরের আবঝা আলোয় সৌরসেনী ধীরে ধীরে মাথা তুলল। তার মুখটা তখনও ভ্যাকাশে নিষ্প্রাণ, কিন্তু তার চোখ দুটো সেই গভীর নিরেট কালো গহ্বর যা অভয়বাবু গত রাতে দেখেছিলেন ঠিক তেমনই। সে আমার দিকে তাকালো, কিন্তু মনে হলো না সে আমাকে দেখছে। দৃষ্টিটা যেন আমার শরীর ভেদ করে অন্য কোনো দূরবর্তী জগতের দিকে চলে গেছে। হঠাৎই তার ঠোঁটের কোণে সেই হাসিটা আরো গাঢ় হলো। এটা কোনো মানুষের হাসি হতে পারে না। আমি ভালোই টের পেলাম এটা ছিল শুকনো পৈশাচিক উল্লাস। সেই হাসি ক্রমে বিকট থেকে বিকটতর হয়ে উঠল। পুরো ঘরটা সেই অস্বাভাবিক হাসির ধাক্কায় কেঁপে উঠল। আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। আমি চিৎকার করে বলে উঠলাম, কে তুমি? তুমি তো সৌরসেনী নও। কে আছো ওর শরীরের ভেতরে? শিগগিরই বলো। আমার প্রশ্নের প্রত্যুত্তরে সৌরসেনীর মুখ দিয়ে যে উত্তরটা বেরিয়ে এলো তাতে সৌরসেনীর কণ্ঠস্বর ছিল না। সে এক তৃপ্ত, চাপা, অতৃপ্ত কোনো নারী আত্মার গলা ছিল। বহু বছরের জমে থাকা ক্রোধ একসাথে ফেটে বেরোচ্ছে তার গলা দিয়ে। সৌরসেনী, সে তো কেবল আমার পুতুল। তোমার মাথায় কি উপর ধোঁয়া জমেছে নাকি গা ঠাকুর মশাই? তুমি তো নাকি সেই বিশাল যুদ্ধের বিনোদ। তুমি কি ভুলে গেলে শশাঙ্ক শেখরের পাপের কথাগুলো? অবশ্য ভুলবে নাই বা কেন বাপু? তার কি হাতে গোনা পাপ ছিল নাকি? পাপের সত্য নিতেই এসেছি আমি। কণ্ঠস্বরটা থেমে যেতেই সারা ঘরে হঠাৎই অস্বাভাবিক হিমেল ঠান্ডা আরো তীব্র হলো। মনে হলো যেন ঘরের সব বাতাস জমে বরফ হয়ে গেছে। আমি দেখলাম সৌরসেনী এখনো মেঝের ওপর স্থির বসে আছে, তার পা দুটো আলতার গামলায়। কিন্তু এবার যা দেখলাম তাতে আমার আত্মার ভেতর পর্যন্ত কেঁপে উঠল। মেঝের ওপর রাখা পেতলের গামলাটা, যার ভেতর আলতা টলটল করছে,
তা হঠাৎই মেঝের থেকে প্রায় 1 বিঘত উপরে ভেসে উঠল আপনা আপনি। গামলাটা বাতাসে ভাসতে ভাসতে সৌরসেনীর পায়ের চারপাশে চক্রাকারে ঘুরতে শুরু করলো। সেই গাঢ় লাল আলতা যা এতক্ষণ স্থির ছিল তা যেন উত্তপ্ত হয়ে ফুঁসতে শুরু করলো টকবক করে গরম জলের মতো, আর তার মাঝখান থেকে কালো ধোঁয়া বেরিয়ে আসতে লাগলো। সেই ধোঁয়া ঘরের আবঝা আলোয় যেন এক বীভৎস ছায়া তৈরি করলো। আমি বৃন্দাবনী, এই অনামুখ জমিদার বংশের পাপের বলি। আমি ফিরে এসেছি এই বংশের রক্তের শেষ ফোঁটা দিয়ে হলেও আমার অপমানের প্রতিশোধ নিতে। এই আচার্য কুঞ্জে এবার শুধু মৃত্যুর মিছিল উঠবে। তুমি থাকতেই পারো, তুমি না হয় থেকে কাঁদ দিও। সৌরসেনীর শরীরটা একটা ধনুকের মতো বেঁকে গেল। তার মুখ দিয়ে এক অমানুষিক আর্তনাদ বেরিয়ে এলো। সেই আর্তনাদ থামতেই তার চোখ দুটো যেন আরো গভীরে, আরো কালো হয়ে গেল। আমি বুঝলাম এই আত্মা কেবল শক্তিশালী নয়, এ বংশের প্রতি চরম আক্রোশে অন্ধ। এই বৃন্দাবনী হয়তোবা সেই মহিলা তান্ত্রিক যে প্রথম বৃশ্চিকার হৃৎপিণ্ড প্রতিষ্ঠা করেছিল, আর উপহার স্বরূপ পাপী জমিদার দিয়েছিল তাকে মৃত্যু। এইটুকু তো জানতাম। তবে সেই বৃন্দাবনী নামক উত্তর এখন আমার সামনে, কিন্তু তা এক ভয়ানক সত্যের চেহারা নিয়ে। বৃন্দাবনী? মুড়ির ঠোঙাটা প্রায় শেষ করে ফেলা কিশোরী ও আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। তারানাথের কপালে গভীর চিন্তার রেখা। আমরাও বুঝলাম এই তবে হলো স্বর্ণবৃশ্চিকার দ্বিতীয় অধ্যায়, বৃন্দাবনীর প্রতিশোধের সংঘাত। আমি অধৈর্য হয়ে জানতে চাইলাম, এরপরে কি হলো ঠাকুরমশাই? আপনি কি সেই ঘরেই দাঁড়িয়ে রইলেন? আমি তখন দাঁড়িয়ে আছি বিভূতি, সারা শরীর যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। সেই বৃশ্চিক তন্ত্রের অভিশাপের গোড়ায় যে কেবল সোনা আর শক্তি তো লোভ ছিল না, অপর পৃষ্ঠাতেই ছিল এক নারীর অপমান আর প্রতিহিংসা। তা আজ পরিষ্কার হলো। আমি আর এক মুহূর্ত নষ্ট করলাম না। ওই ঘরে এক মুহূর্ত থাকাও নিরাপদ নয়। সৌরসেনীর দিকে তাকিয়ে শান্ত স্বরে শুধু বললাম, বৃন্দাবনী, তোমার প্রতিশোধ নিশ্চয়ই পূর্ণ হবে, কিন্তু তার জন্য এই নিরীহ মেয়ের শরীরকে মাধ্যম করো না। ওকে মুক্তি দাও। এমনকি যার নামে প্রতিশোধ নিচ্ছ সে তো এখন বেঁচেও নেই। কিন্তু সৌরসেনীর মুখ থেকে কেবল সেই বিকট হাসিটাই বেরিয়ে এল। গামলার আলতা আরো টকবক করে ফুটতে লাগলো। আমি আর অপেক্ষা না করে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। পেছনে দরজাটা টেনে বাইরে থেকে খিল এঁটে দিলাম। সেই রাতে আমার ঘুম হলো না বিভূতি। আমি বুঝলাম আমি এখন যে লড়াইয়ে নেমেছি তা কোনো চুরির বা সাধারণ ভূতের ঘটনা নয়। এ হলো বহু পুরনো পাপ আর এক অতৃপ্ত তান্ত্রিকা শক্তির প্রতিশোধ। জমিদার বাড়ির বাকি ঘরগুলোতে তখন গভীর নিস্তব্ধতা। আমি অভয় দত্তের ঘরে গিয়ে তাকে ডাকলাম। অভয়বাবু ঘুমোচ্ছিলেন। আমার ডাকে ধরপড় করে উঠলেন। অভয়বাবু, সময় এসেছে। আপনি যা আশঙ্কা করেছিলেন তার থেকেও ভয়াবহ ঘটনা হয়তো ঘটতে চলেছে। সৌরসেনী সে এখন বৃন্দাবনী নামের এক অতৃপ্ত তান্ত্রিক আত্মার হাতে বন্দী। সৌরসেনীকে বাঁচাতে হবে। ওর হাতে কিন্তু বেশি সময় নেই। অভয়বাবু ভয়ে কাঁপতে লাগলেন। তার চোখ যেন কপালে। আমি বললাম, এবার প্রস্তুতি নিতে হবে। এই রাতে কৃষ্ণাকালের সময়
বৃন্দাবনে নিশ্চয়ই কোনো বড় অঘটন ঘটাবে। এই বংশের রক্তে তার প্রতিশোধের প্রথম আঘাত আজই হানবে। আমরা দুজন স্থির করলাম বাড়ির বাকিদের এখনই সতর্ক করতে হবে, কিন্তু পরিবারের বিষয়ে হস্তক্ষেপ করা সহজ ছিল না। আমরা নিঃশব্দে নিচে নেমে এলাম। রাত তখন ঠিক 1টা বাজে। কৃষ্ণকাল শুরু হয়েছে। সারা বাড়ি থমথমে। শুধু বাইরে কাল বৈশাখীর ভেজা হাওয়া শোঁ করে পুরনো জানালা কবাটগুলোর ফাঁক দিয়ে ঢুকছে। আমরা জমিদার মশাই মৃগাঙ্ক শেখরের ঘরের দিকে যাচ্ছিলাম, কিন্তু সিঁড়ি ঘরের কাছে আসতেই থমকে গেলাম। দোতলার করিডোর ধরে সৌরসেনীর ঘর থেকে নয়, বরং কুলদেবী চণ্ডীর মন্দিরের দিক থেকে একটা ক্ষীণ সুর ভেসে আসছে। সে সুর কোনো মানুষের গান নয়, যেন বহুদূর থেকে ভেসে আসা আহ্বান ধ্বনি। আর সেই সুরের সঙ্গে মিশে আছে ঘণ্টা ধ্বনির আওয়াজ। অভয়বাবু চাপা স্বরে বললেন, ঠাকুরমশাই, মন্দিরের দরজা তো বাইরে থেকে তালা দেওয়া ছিল। আমরা দ্রুত মন্দিরের দিকে এগোলাম। যত কাছে যাই ততই সেই সুর তীব্র হতে থাকে, কিন্তু দরজার কাছে পৌঁছে দেখি তালা যেমন দেওয়া ছিল তেমনই আছে, কিন্তু ভেতর থেকে সেই ঘন্টার ধ্বনি আর সুর ভেসে আসছে। আমি দরজার কপাটের ফাঁক দিয়ে ভেতরে তাকালাম। ভেতরের দৃশ্য দেখে অভয়বাবু আমার কাঁধ ঘামচে ধরলেন। চণ্ডীর মূর্তি, সেই ভয়ঙ্কর সুন্দর মূর্তি। দেবীর পায়ের সামনে মাটিতে বসে আছে সৌরসেনী, সেই সাদা থান পরিহিত, আদতে বৃন্দাবনী। সে তার হাতের আঙুল দিয়ে মাটিতে নিজের বক্ষ চিরে রক্ত দিয়ে কি একটা মণ্ডলের নকশা করছে। দূর থেকে বুঝে উঠতে পারছি না। আর সেই মণ্ডলের মাঝখানে সে আলতা মাখা পা দুটি চেপে ধরেছে। তার এই কাজের কোনো শব্দ নেই, কেবল সেই চাপা সুর আর ঘণ্টার ধ্বনি। আমি বুঝলাম বৃন্দাবনী চণ্ডী মন্দিরের শক্তিকে নিজের দিকে টানছে। সে জমিদার বংশের কুলদেবীর মন্দিরের পবিত্রতা নষ্ট করছে। জমিদার বংশের উত্তরসূরি রক্ত দিয়ে সে তার কোনো একটা চক্র তৈরি করছে। আমি দ্রুত মন্ত্র আওড়াতে শুরু করলাম। ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ, ওম হ্রিং ক্রিং কালিকায় নমঃ। আমার মন্ত্রের তেজ মন্দিরের ভেতর প্রবেশ করতেই সৌরসেনী আমার দিকে মাথা ঘোরালো। তার চোখ দুটো যেন এখন আগুনের গোলার মতো। সে এক বিকট হাসি হেসে আমার দিকে রক্তাক্ত আঙুল তুলে দেখালো। সৌরসেনীর ভিতর থেকে কণ্ঠস্বর ভেসে এলো, ঠাকুর, এবার জমিদার প্রথম স্তম্ভ ভাঙবে। শশাঙ্ক শেখরের পাপী রক্তে এক বংশধরের রক্তে দেবীর অঙ্গন ভেসে যাবে। কথা শেষ হতেই সৌরসেনীর হাতে থাকা রক্ত দিয়ে চণ্ডী মূর্তির বক্ষ দেশের ওপর বসানো স্বর্ণবৃশ্চিকার প্রতিচ্ছবিতে এক ফোঁটা রক্ত ছুঁড়ে দিল। রক্ত ছোঁড়ার সঙ্গে সঙ্গেই মন্দিরের ঘণ্টাটা বিকট শব্দে ফেটে গেল, আর ভেতরের লণ্ঠনটা নিভে গিয়ে চারপাশ ঘন অন্ধকারে ছেয়ে গেল। আমি আর অভয়বাবু কিছু বুঝে ওঠার আগেই দোতলার করিডোরে একটা তীব্র আর্তনাদ শোনা গেল। সে আর্তনাদ জমিদার মৃগাঙ্ক শেখর আচার্যের। বুঝলাম প্রথম শিকার হয়তো হয়ে গেছে। বৃন্দাবনী তার প্রতিশোধের প্রথম চালটি সফল করেছে। আমি অভয়বাবুকে নিয়ে দ্রুত জমিদার মশাইয়ের ঘরের দিকে দৌড়লাম। আসুন আসুন অভয়বাবু। আমরা যখন মৃগাঙ্ক শেখরের ঘরে পৌঁছলাম তখন সেই আর্তনাদের রেশ তখনও যেন বাতাসে কেঁপে বেড়াচ্ছে। দরজা ভেজানো ছিল, তা সজোরে ঠেলে ভেতরে ঢুকতেই হ্যারিকেনের আবঝা আলোয় যে দৃশ্য দেখলাম তাতে আমার মতো লোকেরও রক্ত হিম হয়ে গেল।
মৃগাঙ্ক শেখর আচার্য বিছানার ওপর চিত হয়ে পড়ে আছেন। তার সারা শরীরের উপরের অংশে কোনো বস্ত্র নেই, বুকটা পুরোপুরি অনাবৃত, আর সেই অনাবৃত বুকে তাজা রক্তের ধারা দিয়ে কোনো এক পৈশাচিক হাতে আঁকা রয়েছে একটি বীভৎস চক্র। সেই চক্রের কেন্দ্র থেকে রক্তের ধারা নেমে সারা বুক ভাসিয়ে দিচ্ছে। তার মুখটা হাঁ হয়ে আছে, জিভটা যেন টেনে বার করে দেওয়া হয়েছে, মুখ দিয়ে লালা আর থুতু গড়িয়ে বালিশে মিশেছে। দেখে মনে হচ্ছে তার ঘাড়টা যেন কেউ মোটকে দিয়ে গেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ দুটো। কুটোর থেকে চোখ দুটো এমন ভাবে কুবলে নেওয়া হয়েছিল যে সেখানে এখন কেবলই দুটি রক্ত মাখা গহ্বর। আমি অভয় বাবুকে এক ধাক্কায় দরজার আড়ালে সরিয়ে দিলাম। এই দৃশ্য সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। আমি দ্রুত চোখ বুলিয়ে চক্রটি বোঝার চেষ্টা করলাম। এ কি দেখছি? এই তো সেই অভিশাপের গোড়ায় থাকা শূন্যতা তন্ত্রের চক্র। এই চক্র যা মানুষের আত্মাকে শুষে নেয়। আমার মনে পড়ল সেই নন্দকুমারের কথা, যে এই তন্ত্রে সিদ্ধি লাভ করতে চেয়েছিল কিন্তু সে পারেনি। তাকে এই তন্ত্র আয়ত্ত করার জন্য কত কঠিন সাধনা করতে হয়েছিল। আর আজ বৃন্দাবনী সে তো স্রেফ দেবী চণ্ডীর পায়ের সামনে বসে জমিদার বংশের রক্ত দিয়ে সেই চক্র অনায়াসে সম্পন্ন করে ফেলল। আমার সমস্ত জ্ঞান যেন এক মুহূর্তে থমকে গেল। বৃন্দাবনী কি তবে সেই শূন্যতা তন্ত্রের সিদ্ধি লাভ করে ফেলেছে অনেক আগে, কিংবা বেঁচে থাকতেই? নন্দকুমারও তো চেয়েছিল এই শক্তি, আর বৃন্দাবনী চাইছে বংশের রক্তের শেষ বিন্দু। এই তান্ত্রিকার আত্মা কেবল প্রতিশোধের আগুনে পুড়ছে না, সে যেন বহু পুরনো লুপ্ত এক ভয়ঙ্কর শক্তিরও অধিকারিণীও বটে। আমি দ্রুত মৃগাঙ্ক শেখরের শরীরের কাছে ঝুঁকে গেলাম, যদি শেষ আরও কোনো সূত্র মেলে। কিন্তু ঠিক তখনই সেই ঘটনা ঘটল। হঠাৎই মৃগাঙ্ক শেখরের মৃতদেহটা এক বিকট শব্দে হেসে উঠল। এই হাসি মানুষের নয়, এ যেন সৌরসেনীর মুখ থেকে শোনা সেই তিক্ত অতৃপ্ত নারী আত্মার চাপা স্বর। কিন্তু গলাটা বোঝা গেল না। আমি কিছু বুঝে ওঠার আগেই রক্ত মাখা সেই মৃতদেহের হাতটা বিদ্যুতের বেগে উঠে এসে আমার গলাটা সজোরে চেপে ধরল। তার হাতের পেশিতে যেন এক অমানসিক শক্তি। আমার শ্বাস বন্ধ হয়ে আসতে চাইল। আমি যন্ত্রণায় ছটপট করছি, আর সেই মুহূর্তেই জমিদার মশাইয়ের সেই খুবলে নেওয়া চোখের গহ্বর দুটো, তাতে নিমেষের মধ্যে মিশমিশে কালো দুটো গোলক তৈরি হলো। শূন্য চোখগুলো যেন এখন আমার দিকে আগুন ভরা ক্রোধে তাকিয়ে আছে। এ আর মৃগাঙ্ক শেখর নন, এ হলো সেই বৃন্দাবনী শাসিত এক জ্যান্ত লাশ। বৃন্দাবনীর কণ্ঠস্বর এবার সরাসরি সেই মৃত শরীর থেকে বেরিয়ে এলো। আর কি করবে ঠাকুর, তুমি তো সব জেনেই গিয়েছো। এবার দেখো মৃত্যুর পরেও মৃত্যু কাকে বলে। এই তো সব শুরু হলো জমিদার বংশের আসল প্রায়শ্চিত্ত। তবে কি বুঝলে ঠাকুর মশাই? আমার দম বন্ধ হয়ে এলো। আমার সমস্ত শক্তি যেন এই নারকীয় শক্তির সামনে পরাস্ত হয়ে যেতে লাগলো। আমার মনে হলো এই সংঘাত, এই অধ্যায় স্বর্ণবৃশ্চিকার চেয়েও লক্ষ গুণ ভয়াবহ, জান্তব। ঠিক সেই মুহূর্তে মৃত্যুর শীতল স্পর্শ যখন আমার গ্রীবা চেপে ধরেছে, আমার মনে পড়ল গুরু প্রদত্ত অমৃত বীজ মন্ত্রের কথা। মন্ত্রটি কেবল আত্মার বন্ধন ছিন্ন করার জন্য, তখন অন্য কোনো উপায়ও ছিল না।
আমি দ্রুত মনে মনে সেই বীজ মন্ত্রটি আওড়ে গেলাম এবং কোনো মতে সেই মৃতদেহের মুখের ওপর আমার শ্বাসরুদ্ধ ফুটা ছাড়লাম। একবার, দুবার, তিনবার। সঙ্গে সঙ্গে মৃগাঙ্ক শেখরের দেহটা যেন একটা বিকট অমানসিক চিৎকার দিয়ে উঠল। সে চিৎকার বৃন্দাবনীর এক পরাজিত অথচ ক্ষমাহীন আত্মার। আর হাতে লেগে থাকা আমার গলাটা আলগা হয়ে এলো। তার দেহটা বিছানায় নিথর পাথরের মতো পড়ে গেল। বুঝলুম বৃন্দাবনীর আত্মা প্রবল ধাক্কায় দেহ ছেড়ে ছিটকে বেরিয়ে গেছে। আমি মাটিতে হাঁটু মুড়ে পড়ে গেলাম। শ্বাস নিতে নিতে দরজার দিকে তাকাতেই দেখি অভয় দত্ত এতক্ষণ ভয়ে কাঁপতে কাঁপতে দেওয়ালে সেঁটেছিলেন। আমার দিকে একবার তাকিয়েই তিনি পিছন ঘুরলেন, আর সেই মুহূর্তে তার দৃষ্টিতে পড়ল সংজ্ঞা দেবী, সৌরসেনীর মা। তিনি সিঁড়ির মুখে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। তার হাত থেকে আরতির প্রদীপের শূন্য থালাটা কখন যে পড়ে গেছে তা তিনি নিজেও জানেন না। তার চোখে কোনো অশ্রু নেই, শুধু গভীর এক শূন্যতা। মুহূর্তের মধ্যেই যেন জমিদার বাড়ির সব আলো জ্বলে উঠল। দাস দাসী, দেওর, ভাসুর, বাড়ির অন্যান্য সদস্য সকলে ছুটে এলো। জমিদার মশাইয়ের ঘরের ভেতরে এমন বিভৎস দৃশ্য দেখে কান্নার হাহাকার পড়ে গেল। ঠিক সেই গোলমালের মাঝেই ভিড় ঠেলে সৌরসেনী ঘরে প্রবেশ করল। তাকে দেখে মনে হলো যেন গভীর ঘুম থেকে কেউ তাকে ডেকে তুলেছে। তার চোখ নেই সেই নিরেট কালো গহ্বর, মুখে নেই সেই পৈশাচিক উল্লাস। সে সম্পূর্ণ স্বাভাবিক, নির্বাক, যেন গত রাতের বা ভোরের কোনো ঘটনাই তার মনে নেই। কেবল অস্বাভাবিক হয়ে পড়ে আছে জমিদার মৃগাঙ্ক শেখর আচার্যের ভয়াবহ ক্ষত বিক্ষত দেহ। বাড়ি জুড়ে উঠল এক মর্মান্তিক কান্নার রোল। তারানাথ কিছুক্ষণ থামলেন। তার চোখে তখনও সেই রাতের বিভীষিকা। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের দিকে তাকালেন। তারপর কি করলেন? সৌরসেনী কি কিছু মনে করতে পারল? আমি অভয় দত্তের কাঁধে হাত রাখলাম। অভয়বাবু তখনও কাঁপছিলেন। চারিদিকে কান্নার রোল, তার মধ্যে কাউকে কিছু বোঝানো অসম্ভব। বাড়ির লোকরা কেবল দেখছে জমিদার খুন হয়েছে, কিন্তু খুনটা যে কে করেছে তা কেউ জানে না। দেবী সংজ্ঞা অচৈতন্য হয়ে মেঝেতে পড়ে গেলেন। সৌরসেনী স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার চোখে কোনো ভাবান্তর নেই। এ যেন এক অদ্ভুত নাটকের শেষ দৃশ্য। আমি অভয়বাবুকে ফিস করে বললাম, বৃন্দাবনী বেরিয়ে গেছে, সে সৌরসেনীর ভেতরে প্রবেশ করেছে আবারও। আর জমিদার মশাইয়ের দেহ, এটি এখন শূন্যতা তন্ত্রের চক্রে বাঁধা। আজ সূর্যোদয়ের আগে এক সৎকার করতে হবে, নইলে এই দেহকে আবার ব্যবহার করে সে আরো ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে। অভয় দত্ত মাথা নেড়ে সায় দিলেন। আমি বাড়ির সবচেয়ে পুরনো ও বিচক্ষণ লোক অভয়বাবুর হাতে সব ভার দিলাম। আপাতত এ বাড়ির লোকেদের স্বাভাবিকভাবে ভাবাতে হবে। জমিদার মশাই হৃদরোগে মারা গেছেন, আর দেহের এই বিভৎস অবস্থা কোনো পিশাচ কর্মে নয়, এটি দুর্ঘটনা। এই মুহূর্তে সত্য প্রকাশ করলে সবাই ভয়ে গ্রাম ছেড়ে পালাবে, আর বৃন্দাবনীর আত্মা আরও উন্মুক্ত হয়ে যাবে। সৌরসেনীকে আমি সবার চোখ এড়িয়ে দ্রুত তার ঘরে নিয়ে যেতে বললাম।
সৌরসেনী এখন দুর্বল। তার দেহের ওপর এই তন্ত্রের খেলা এক বিরাট আঘাত দিয়েছে। তাকে সুস্থ রাখতে হবে। বৃন্দাবনীকে জব্দ করার একটা মাত্র উপায় তার প্রথম ও প্রধান আশ্রয়কে সুরক্ষিত রাখা। আমি জমিদার মশাইয়ের মৃতদেহের ওপর একটি মন্ত্রপুত লাল শাল চাপিয়ে দিলাম। তারপর জমিদার গিন্নির শুশ্রূষার ব্যবস্থা করে অভয় দত্তকে শ্মশানে সমস্ত আয়োজন করার নির্দেশ দিলাম। সেই রাতে মৃগাঙ্ক শেখর আচার্যের দেহ সৎকার হল অত্যন্ত দ্রুত এবং গোপনে। পরের দিন সকাল, জমিদার বাড়িতে সুখের পরিবেশ। আমি অভয়বাবুর সাহায্যে সৌরসেনীকে একটি নির্জন ঘরে রেখে বন্দি করে দিলাম। তখন অভয় দত্ত এসে আমাকে বললেন, ঠাকুরমশাই, আমি সৌরসেনীর ঘর থেকে একটা জিনিস পেয়েছি। তিনি আমাকে একটি পুরনো পুঁথি দিলেন, চামড়ার বাঁধাই করা, বহু পুরনো। তার উপরের পাতায় ধুলো সরিয়ে দেখলাম লেখা বৃন্দাবনী। তারানাথ এবার থামলেন, তারপর আবার বলতে শুরু করলেন, দেখলে বিভূতি, তোমার প্রশ্নের উত্তর কোথায় লুকিয়েছিল? আমি বলেছিলাম না এই গল্পের ভিত্তি আরো গভীরে। ওই পুঁথিটা হাতে আসার পর সব জট খুলে গিয়েছিল। কেন সৌরসেনী অসুস্থ হয়নি, কেন সে দৈব নির্দেশ পেয়েছিল, আরও তা দৈব নাকি কেন স্বপ্নে শূন্য চোখের নারীকে দেখেছিল, সব। বৃন্দাবনী আর সৌরসেনী সে হয়তো কেবল মাধ্যম ছিল না, ছিল বংশের পাপের প্রায়শ্চিত্ত করার একমাত্র উত্তরাধিকারী। ঠাকুরমশাই, এবার বলুন, কে এই বৃন্দাবনী, আর শশাঙ্ক শেখর তাকে কিভাবে মেরেছিল? ওই পুঁথিতেই কি সব লেখা ছিল? তারানাথ পাসিং শোয়ের শেষ ধোঁয়াটুকু ছেড়ে দিয়ে মুচকি হাসলেন। ছিল বই কি, শুধু তাই নয়, বৃন্দাবনী কেন কেবল সৌরসেনীর দেহকেই বেছে নিল, তার ভাইয়ের বা দিদিদের দাদাদের নয়, সেই রহস্যের উত্তরও এখানে। শোনো, মুড়ি মাখাটা শেষ করো। এইবার বলবো সেই বৃন্দাবনী তন্ত্র আর শশাঙ্ক শেখরের পাপের ইতিহাস, যা স্বর্ণবৃশ্চিক আর অভিশাপের থেকেও প্রাচীন। মটলেনের গুমোট বাতাস তখন যেন আরও বেশি থমথমে। চারপাশের নিয়ন আলোয় মনে হলো আমরা এক ভয়ঙ্কর গোপন ইতিহাসের একদম দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। আমরা দুজন গভীর মনোযোগে তারানাথের দিকে তাকিয়ে রইলাম তার পরের ঘটনা শোনার জন্য। তারানাথ এবার নড়ে চড়ে বসলেন, তার কণ্ঠস্বর নিচু কিন্তু দৃঢ়। তিনি যেন শুধু আমাদের নয়, ইতিহাসের সামনে দাঁড়িয়ে সেই পুরনো দিনের সত্য উন্মোচন করছেন। তাহলে শুনো, বৃন্দাবনীর সেই পুঁথি আর দহনপুরের বংশলতিকা মিলিয়ে আমি যা জেনেছিলাম সেই ইতিহাস তোমাদের কাছে বলছি। এটি শশাঙ্ক শেখরের পাপের এমন এক বীজ যা কেবল জমিদার নয়, গোটা বংশকে জ্বালিয়ে দেবে। আমি বৃন্দাবনী লেখা পুঁথিটা হাতে তুলে নিলাম। বৃন্দাবনীর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের এক সুদূর গ্রাম যার নাম ভানওয়াত, এক গোঁড়া বৈষ্ণব পরিবারে। বৈষ্ণব পরিবারে চণ্ডী কালী বা শাক্ত সাধনা করা ছিল এক প্রকার নিষিদ্ধ, কিন্তু বৃন্দাবনী ছিলেন জন্মগতভাবে দুর্লভ শক্তিধর। তিনি গোপালের উপাসনা করলেও গোপনে তিনি চণ্ডী শক্তিপুঞ্জের অধিকারিণী হয়েছিলেন। তিনি বৈষ্ণবীয় বিরহ বা রাধাভাব সাধনা করতেন, কিন্তু তাঁর তন্ত্রে চণ্ডীর রুদ্রশক্তি এবং বৈষ্ণব শূন্যতা বিরহ, এই দুইয়েরই অস্তিত্ব ছিল। লোভী জমিদার শশাঙ্ক শেখর আচার্য যখন জানতে পারল তার চুরি করা স্বর্ণবৃশ্চিকা বিগ্রহে শাক্ত এবং বৈষ্ণব এই দুই তন্ত্রের শক্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন,
তখন সেই অনন্য বৃন্দাবনীকেই খুঁজে বের করল। ততদিনে এই বৃন্দাবনী নিজের পরিবার ত্যাগ করে পুরো দস্তুর তান্ত্রিকা। শূন্যতা তন্ত্রে ইতিমধ্যেই সিদ্ধি লাভ করেছে শতুপায়। তিনি ছিলেন এক দয়াময়ী তান্ত্রিকা। সে সময় ওনার ঠিকানা ছিল বারাণসী। জমিদার শশাঙ্ক শেখর পরিকল্পনা করেছিলেন যে ভৈরবনাথকে হত্যা করে সে ছিনিয়ে নেবে কবচ। তারপর পরই সে এও জানতে পারে কেবল একজন পুণ্য সাধিকাই এই কবচ প্রতিষ্ঠা করতে পারবে চণ্ডী মায়ের বক্ষে। কারণ কবচের ভেতরে ছিল দুই রকম শক্তির মিশ্রণ, এক শাক্ততন্ত্র এবং দুই বৈষ্ণবতন্ত্র। এই কবচ বৃন্দাবনীর চণ্ডী দেবীর শক্তির সাথে সংযুক্ত ছিল। শশাঙ্ক শেখর মিথ্যা ভক্তির জাল বুনে বৃন্দাবনীকে দহনপুরে আনল। বৃন্দাবনী সরল বিশ্বাসে জমিদার বাড়ির কুলদেবী নতুন প্রতিষ্ঠিত চণ্ডী দেবীর সামনে স্বর্ণবৃশ্চিকা কবচটি প্রতিষ্ঠা করতে শুরু করলেন। বৃন্দাবনী কবচ প্রতিষ্ঠা করে সফল হলেন, কারণ তিনি তার নিজের চণ্ডী শক্তি ও বৈষ্ণবীয় বিরহ শক্তি দিয়ে কবচটিকে চিরস্থায়ীভাবে জমিদার বংশের রক্ষা কবচ হিসেবে বেঁধে দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিষ্ঠার কাজ শেষ হতেই সেই জঘন্যতম ঘটনাটি ঘটল। জমিদার শশাঙ্ক শেখর আচার্য এক জঘন্য বিশ্বাসঘাতক। সে পেছন থেকে বৃন্দাবনের পেটে ছুরি দিয়ে কোপ দেন টানা ৩২ বার। সে বৃন্দাবনীকে জীবন্ত রাখেনি, পাছে কবচের রহস্য ফাঁস হয়ে যায়। তবে শশাঙ্ক শেখর জানত না যে ততক্ষণে সেই শক্তিশালী কবচের প্রতিষ্ঠাত্রী হিসেবে তার ভেতরের অনেকাংশ শক্তি কবচ থেকে বৃন্দাবনীর ভেতরে স্থান করে নেয়। আর মৃত্যুর সময় তিনি কবচটি স্পর্শ করেছিলেন, ফলে তার অতৃপ্ত আত্মায় সেই দৈত্য শক্তি, চণ্ডীর রুদ্র আক্রোশ এবং বৈষ্ণবীয় শূন্যতার অন্ধকার স্থায়িত্ব লাভ করে। এই ছিল এই বংশের প্রাক্তন জমিদারের করা দ্বিতীয় খুন। সেই ক্ষুব্ধ বৃন্দাবনীর আত্মা কিন্তু শশাঙ্ক শেখরের পরবর্তী বংশধরদের ওপর তখনই প্রতিশোধ নিতে পারেনি। সে তার শক্তির উপযুক্ত আধারের জন্য অপেক্ষা করছিল। আর সেই আত্মা প্রথম আশ্রয় নেয় সৌরসেনীর মা দেবী সংজ্ঞা আচার্যের শরীরে। সৌরসেনী হয় তার অনেক বছর পর, কিন্তু ততদিনে সৌরসেনীর মায়ের শরীরেই সেই প্রতিশোধক আত্মা বাস করছিল, শান্তভাবে নিজেকে প্রস্তুত করছিল। বৃন্দাবনী সেই আত্মা শুরু থেকেই সৌরসেনীর আত্মাকে প্রভাবিত করতে শুরু করেছিল। অন্য উত্তরসূরিদের মতো সৌরসেনী অসুস্থ হয়নি, কারণ সে ছিল বৃন্দাবনীর ভবিষ্যৎ বাহন। এছাড়াও সৌরসেনী স্বয়ং জন্মেছে ৭ই নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি হলেন রাহু এবং একাধারে বায়ু দেবতা। ফলে এটি এমন একটি নক্ষত্র যা একই সঙ্গে ধারণ করে শুভ্রতা ও ধ্বংস। এই কারণে এই সৌরসেনীকে বৃন্দাবনীর বেছে নেওয়া। ফলে তার দেহে সরাসরি আঘাত না করে বৃন্দাবনী তার চেতনাকে অধিকার করার ছক কষছিল শূন্যতাতন্ত্রের দ্বারা। অবশেষে সেই মুহূর্ত আসে, সৌরসেনীর ২১তম জন্মদিনের রাত। যে রাতে স্বর্ণবৃশ্চিকা চুরি গিয়েছিল, সেই রাতেই দেবী সংজ্ঞার শরীরের বৃন্দাবনীর আত্মা সৌরসেনীর আত্মাতে প্রবেশ করে। সৌরসেনীর আত্মাকে সে নিজের অধীনে নিয়ে নেয় এবং সৌরসেনী ১৩ দিনের জন্য অচেতন হয়ে পড়ে। এই ১৩ দিনের মাঝেই বৃন্দাবনী সৌরসেনীর চেতনার গভীরে নিজের শূন্যতার রূপ দেখতে থাকে। সেই কারণে সৌরসেনীর স্বপ্নে আসে তার মতোই একই মুখায়বের নারী,
চোখে কালো গহ্বর। এই নারী আর কেউ নয়, এই ছিল বৃন্দাবনীর আত্মার প্রতিচ্ছবি, যা সৌরসেনীর শরীরে বাস করছে ততদিনে। সৌরসেনীর ভেতরের আত্মা বর্তমানে দৈত্য, একদিকে নিরীহ সৌরসেনী, অন্যদিকে প্রতিশোধক বৃন্দাবনী। বৃন্দাবনীর অনুপ্রবেশের কারণেই সৌরসেনীর ভেতরেও সেই চণ্ডী শক্তি ছিল, যার কারণে সে চণ্ডীর মন্ত্র উচ্চারণ করতে পারত। তারপরই সে এক দৈব নির্দেশ পায়, তবে তা দৈব বাণী আসলেই ছিল না, ছিল বৃন্দাবনীর আত্মার কণ্ঠ। সেই বৃন্দাবনী সৌরসেনীকে টেনে নিয়ে গিয়েছিল আমার দরজায় স্বর্ণবৃশ্চিকা চুরি হয়ে যাওয়ার সময়। সেও চেয়েছিল ভৈরবনাথ ও নন্দকুমারের যবনিকা পতন, কারণ তবেই না শুরু হতে পারত বৃন্দাবনীর প্রতিশোধের খেলা, যা সে এখন মৃগাঙ্ক শেখরকে হত্যা করে শুরু করেছে। অতএব বুঝতেই পারছো, এখন বৃন্দাবনী মুক্ত। সে জমিদার বংশকে নির্বংশ করতে চায়। মৃগাঙ্ক শেখরের মৃত্যু ছিল প্রথম বলি, যা সে শূন্যতা তন্ত্র দিয়ে সম্পন্ন করেছে। এই তন্ত্রের শক্তি বৃন্দাবনী তার জন্মগত সাধনা ও মৃত্যুর সময় কবচ স্পর্শ করার ফলে অর্জন করেছিল। এখন আমাদের একমাত্র উদ্দেশ্য সৌরসেনীকে তার শরীরের ভেতরে বন্দী বৃন্দাবনীর হাত থেকে মুক্ত করা এবং বৃন্দাবনীর এই অতৃপ্ত আত্মাকে চিরতরে মুক্তি দেওয়া। কিন্তু পুঁথির শেষ পাতায় যা দেখলাম, তাতে আমাদের হাতে একেবারে সময় ছিল না। তারানাথ গম্ভীর হয়ে শেষ করলেন। হাতে সময় নেই মানে? আর কি বাকি আছে ঠাকুরমশাই? বৃন্দাবনী প্রতিশোধের খেলায় মৃগাঙ্ক শেখরকে প্রথম স্তম্ভ বলেছিল। পুঁথিতে লেখা আছে সে জমিদার বংশের 4টি স্তম্ভের পতন ঘটাবে। প্রথম স্তম্ভ হল রক্ত, বংশধর। দ্বিতীয় স্তম্ভ হল সম্পদ, স্বর্ণ। তৃতীয় স্তম্ভ হল সম্মান, কুলদেবতা। এবং চতুর্থ স্তম্ভ হল শিকড়, জমিদার বাড়ি। বৃন্দাবনী তার প্রতিশোধ শেষ করতে আরো 3টি ভয়াবহ কাজ করবে, আর সেই 3টি কাজের জন্যই সৌরসেনীর শরীরটি তার সবচেয়ে জরুরি। তখন আমাদের দ্রুত শূন্যতা তন্ত্রের মূল মন্ত্র খুঁজে বের করতে হতো, যা বৃন্দাবনীর আত্মাকে সৌরসেনীর শরীরের থেকে চিরতরে বিতাড়িত করতে পারে পুনরায়। সৌরসেনীকে তো ইতিমধ্যেই ঘরে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম, তারই সাথে জমিদার বাড়ির সকলকে শোকের কারণ দেখিয়ে ঘরের ভেতরে থাকতে অনুরোধ করলাম। আমার হাতে তখন বৃন্দাবনীর লেখা পুঁথি, আর মাথায় একটি চিন্তা। বৃন্দাবনী যে শক্তির বলে জমিদার বংশের রক্ত দিয়ে শূন্যতা তন্ত্রের চক্রটি সম্পন্ন করেছিল, সেই শক্তিকে কেবল তার বিপরীত শক্তি দিয়েই থামানো সম্ভব। হয়তো বৃন্দাবনীর পুঁথিতে তার সাধনার মূল মন্ত্রটি কোথাও লুকোনো আছে, অথবা সেই চণ্ডী মন্দিরে যেখানে সে কবচটি প্রতিষ্ঠা করেছিল, সে মৃত্যুর আগে তার শক্তি দিয়ে কিছু তো করে গিয়েছিল, যাতে করে সে ফিরে আসতে পারে। আমি তক্ষুনি চণ্ডী মন্দিরে ফিরে গেলাম। বাইরে তখন গভীর শোকের মাতম, আর ভেতরে নিস্তব্ধতা। মনে হচ্ছিল মন্দিরটা যেন তার নিজের পবিত্রতা হারানোর বেদনায় নীরব হয়ে আছে। আমি দেবীর দিকে তাকালাম। দেবী চণ্ডী রুদ্ররূপিণী। বৃন্দাবনী ছিলেন শাক্ত ও বৈষ্ণবের বিরহ ভাবনা সমন্বয়ে সিদ্ধি লাভ করা। তার চণ্ডী শক্তি ও বৈষ্ণবীয় শূন্যতা বিরহ শক্তি, এই দুয়ের সংযোগই ছিল কবচটার মূল ভিত্তি। আমি চোখ বন্ধ করে গভীরভাবে চিন্তা করতে শুরু করলাম।
বৃন্দাবনী যদি কবচটি প্রতিষ্ঠা করার পর তাকে বাঁচিয়ে রাখতে না পেরে মারা যান, তবে তার মূল শক্তির বীজ মন্ত্রটি নিশ্চয়ই এমন কোথাও রেখে গেছেন যা কেবল তিনিই জানতেন। আমি মূর্তির পদদেশ, দেওয়ালের গাঁথুনি সব খুঁটিয়ে দেখতে লাগলাম। কোথাও কিচ্ছু নেই। শেষে আমার নজর গেল চণ্ডী মূর্তির সিংহাসনের পিছনে। মন্দির যখন তৈরি হয় তখন সিংহাসনের পিছনের দিকটা প্রায় দেওয়ালের সঙ্গে লেপ্টে থাকে, কেউ সেখানে হাত দেয় না। আমি জোর করে হাত দিয়ে পিছনে চাপ দিতেই অনুভব করলাম দেওয়ালের সঙ্গে লাগানো পাথরের একটি অংশ সামান্য আলগা, সেখানে সূক্ষ্ম একটা ফাটল। আমি সেই ফাটলে সরু একটা শলাকা ঢুকিয়ে পাথরটি সামান্য সরালাম, আর ভেতরে যা দেখলাম তাতে আমার আত্মার ভেতর যেন ঠান্ডা বাতাস বয়ে গেল। একটি ছোট ভেতরের দিকে মুখ করা খোপ, আর সেই খোপের ভেতরে একটি তামার পাতের উপর সূক্ষ্মভাবে জাদু মন্ত্রের দ্বারা খোদাই করা একটি বীজ মন্ত্র। মন্ত্রটি শুধু শক্তি নয়, বন্ধন ও মুক্তি দিয়ে তৈরি একটি বিপরীত চক্রের মূল সূত্র। সেই মন্ত্রটির নাম নিচে লেখা চণ্ডী বিন্দু মন্ত্র। বুঝলাম এটি সেই মন্ত্র যা শূন্যতা তন্ত্রের বিভীষিকাকে ছিন্ন করতে পারে। মন্ত্রটি হাতে নিয়েই আমি অভয় বাবুর কাছে ছুটে গেলাম। বললাম, অভয় বাবু, আর ভয় পাবেন না, বৃন্দাবনী মুক্তি হবে এবার। আপনি দ্রুত যজ্ঞের সমস্ত আয়োজন করুন। কাল রাত ঠিক 1টায় কৃষ্ণকালের মধ্যপ্রহরে এই চণ্ডী মন্দিরে আমরা শেষ সংঘাতের জন্য তৈরি হব। আপনি সত্যি বলছেন ঠাকুর মশাই? আমি যে আর এই নারকীয় দৃশ্য দেখতে পাচ্ছি না। আমার জমিদার মশাই। আমি বুঝলাম কষ্টে অভয় বাবুর গলা বুঝে এলো, তবু সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পেলাম না কোনোভাবেই। শুধু অভয় বাবুর কাঁধে হাত রেখে আশ্বস্ত করলাম ইশারায় যে আমি আমার যথাযথ চেষ্টা করব। পরদিন সারাদিন জমিদার বাড়িতে শোকের আবহ। বাড়ির সবাই মৃগাঙ্ক শেখরের মৃত্যুতে শোক স্তব্ধ, কিন্তু তারা জানে না আসল ঘটনা কি। এই শোকের মাঝে কেউ সেদিকে ভ্রুক্ষেপও করেনি। যাই হোক, পরের দিন রাত জমিদার বাড়ির সকলে ঘরের ভেতরে সিটিয়ে আছে। কৃষ্ণকাল শুরু হতেই আমি আর অভয়বাবু চণ্ডী মন্দিরে প্রবেশ করলাম। বাইরে মেঘ ডাকা ঝোড়ো বাতাস বইছে, যেন প্রকৃতিও এই সংঘাতের সাক্ষী হতে চাইছে। আমি মন্দিরের মেঝেতে জমিদার বংশের রক্ত দিয়ে নয়, বরং অষ্টধাতুর গুঁড়ো দিয়ে এবং এক বিপরীত শূন্যতাতন্ত্রের চক্র আঁকলাম। এই চক্রের উদ্দেশ্য ছিল আত্মার মুক্তি। চক্রের মাঝখানে একটি পুরনো মাটির পাত্রে যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করলাম। রাত ঠিক 1টা। আমি অভয়বাবুকে দরজার কাছে মন্ত্র পড়ে পাহারা দিতে বললাম। আমি যজ্ঞের আগুনে ঘি ঢেলে দিয়ে তীব্র স্বরে সেই চণ্ডী বিন্দু মন্ত্র আওড়াতে শুরু করলাম। বন্ধন এবং মুক্তির আহ্বান। মন্ত্র শুরু হতেই সারা মন্দির কেঁপে উঠল। বাইরে ঝড়ের তীব্রতা হঠাৎ 1000 গুণ বেড়ে গেল। বাতাসের শোঁ শব্দ যেন লক্ষ লক্ষ অতৃপ্ত আত্মার চিৎকার। চারপাশের গাছপালা এমন ভাবে দুলছে যেন মনে হচ্ছে তারা এখনই শিকড় উপরে মন্দিরের দিকে ছুটে আসবে। ঠিক তখনই দোতলার সৌরসেনীর ঘর থেকে এক ভয়ানক শব্দ ভেসে এলো, যেন কেউ একটা বিশাল পাথরের চাই সজোরে দরজায় আছড়ে ফেলেছে। না না, এই চালকে আমি মুক্তি নেব না। আমি আমার প্রতিশোধ শেষ করবই। শশাঙ্ক শেখরের পাপ বংশের রক্তে স্নান করব।
তুমি আমাকে কেন বাঁধতে চাইছো? চলে যাও বলছি, আমাকে তোমায় আঘাত করতে বাধ্য করো না। বৃন্দাবনী সজোরে চিৎকার করতে লাগলো। মন্দিরের ভেতর বাতাসের ঘূর্ণি তৈরি হলো, যজ্ঞের আগুন বারবার নিভে যেতে চাইল। আমি আরো তীব্র স্বরে মন্ত্র পাঠ করতে লাগলাম। অভয় বাবু ভয়ে কাঁপছেন, কিন্তু তার মন্ত্র পাঠ থামছে না। আমি দেখলাম চক্রের মাঝখান থেকে একটা ঘন কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উপরের দিকে উঠছে। সে ধোঁয়ার ভেতরের থেকে একটি নারীর আবঝা ফ্যাকাশে অবয়ব বেরিয়ে এলো। তার চোখে সেই গভীর নিরেট কালো গহ্বর, সে যেন সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। তার ক্রোধের আগুন আমার দিকে ধেয়ে আসছে। বৃন্দাবনীর চিৎকারে সেই কালো ধোঁয়ার অবয়বটি যেন আরো স্পষ্ট, আরো ভয়ানক হয়ে উঠল। তার কণ্ঠস্বর সেই দোতলার ঘর থেকে নয়, সরাসরি সেই ধোঁয়ার কুণ্ডলি থেকে ভেসে এলো, যা ছিল 1000 বছরের পুরনো ক্ষোভ আর ঘৃণার প্রতিধ্বনি। ঠাকুর, তুই আমার কাজে বাধা দিচ্ছিস? তোর শক্তি কতটুকু? আমি শুধু শশাঙ্ক শেখরের রক্ত চাই না, আমি চাই এই জগৎ থেকে সে পাপ মুছে যাক। তোরা আমাকে বাঁধতে পারবি না। আমি বৃন্দাবনী, আমার আত্মা মুক্তি চাই না, শুধু প্রতিশোধের তেষ্টা মেটাতে চাই। ধোঁয়ার অবয়বটি হঠাৎ তীব্র বেগে মন্দিরের মেঝেতে আছড়ে পড়ল। যেখানে সেটি পড়ল সেখানকার পাথরের মেঝেতে যেন একটা কালো দাগ বসে গেল। আমি বুঝলাম এ শুধু আত্মিক শক্তি নয়, এ এক মহাশক্তিধর সত্তা, যা পুরোপুরি বাসা বেঁধে ফেলেছে। আমার মন্ত্র যেন তাকে পুরোপুরি বাঁধতে পারছে না, কেবল এক মুহূর্তের জন্য গতি রোধ করছে। আমি বিড়বিড় করে তখনও বলে চলেছি, শান্তি শান্তি, শান্ত করো মা। তোমার ক্রোধের আগুনে তুমি নিজের আত্মাকেই দগ্ধ করছো। তোমার মুক্তি শুধু প্রতিশোধে নয়, এই বাঁধন থেকে মুক্তি। ওম ক্রিং কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ওম ফট। আমি আমার রক্ষা কবচ মাদুলি হাতে ধরে যজ্ঞের আগুনে ছুঁড়ে মারলাম। আগুন মুহূর্তের মধ্যে নীল হয়ে গেল। অমনি সেই ঘন কালো ধোঁয়ার অবয়বটি একটা বিশাল বিভৎস আকার নিল। তার হাত দুটি যেন লতানো গাছের শাখার মতো লম্বা হয়ে গেল, যার অগ্রভাগ তীক্ষ্ণ নখে সজ্জিত। সেটি বিদ্যুতের গতিতে আমার দিকে ছুটে এলো। নেব তোর রক্তে, আমি নিজেকে ধুয়ে নেব। শুনলি না? ভালো মুখে তো শুনলি না, আমাকে খারাপ হতে কিন্তু তুই বাধ্য করলি। তবে আয়, তুই আমার প্রথম শিকার হবি। আক্রমণ আসন্ন বুঝে আমি মন্ত্রের স্বরা আরো সপ্তমে চড়ালাম। অভয়বাবু ভয়ে চিৎকার করে উঠেছিলেন, কিন্তু আমি তার দিকে একবারও তাকালাম না। আমি নিজের চোখে স্পষ্ট দেখলাম সেই ভয়ানক অবয়বটির নখ আমার বুক লক্ষ্য করে আসছে। আমি এক ঝটকায় আমার ত্রিশূলটি, যা মন্ত্রপুত করে হাতে রেখেছিলাম, চক্রের কেন্দ্রবিন্দুতে বসিয়ে দিলাম। ত্রিশূলটি বসাতেই সেই কালো ধোঁয়ার অবয়বটি যেন একটা বিকট যন্ত্রণার শব্দ করে পিছিয়ে গেল। মন্দির আরো একবার কেঁপে উঠল। দোতলার ঘরের দরজার ভেতর দিক থেকে সশব্দে ভেঙে পড়ল। আমাকে আটকাবি তুই? তোর এত বড় সাহস! ধোঁয়ার অবয়বটি তখন পুরোপুরি একটি অন্ধকার রক্তলোলুপ রাক্ষসীর রূপ নিল। তার চোখ থেকে যেন আগুন ঝরছে, আর তার মুখ থেকে যেন গলিত লাভার মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। রক্তের নেশা ছাড়ো বৃন্দাবনী, তুমি তোমার প্রতিশোধের আগুনে শশাঙ্ক শেখরের বংশ নয়, এই গোটা মন্দির, গোটা গ্রাম জ্বালিয়ে দেবে। আমি তা হতে দেব না। আমার হাতে তখন মন্ত্রপুত জল, যা আমি দ্রুত সেই ধোঁয়ার অবয়বের দিকে ছুঁড়ে মারলাম। জল নয়, সেটি ছিল যেন এক ঝাঁক জ্বলন্ত স্ফুলিঙ্গ। তোর শক্তি শেষ হয়ে যাবে ঠাকুর, এবার শুধু আমার পালা।
সে নিজের দানবীয় হাত দিয়ে চক্রের কেন্দ্রবিন্দুতে রাখা ত্রিশূলটি উপড়ে ফেলার চেষ্টা করল। ত্রিশূলটির অগ্রভাগ থেকে তখন তীব্র জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। যদি ত্রিশূলটি উপড়ে যায় তবে আর কোনো বাঁধন থাকবে না। আমি দেখলাম অভয়বাবু আতঙ্কে কাঁপতে কাঁপতে তার মন্ত্র জপ থামিয়ে দিয়েছেন। আমার শেষ শক্তি, আমার হাতে থাকা রুদ্রাক্ষের মালা ছিঁড়ে গেল। আমি বাকি সব মন্ত্র ভুলে শুধু একটি বীজ মন্ত্রের উপর ভরসা করলাম। ওম হ্রিং ক্রিং কালিকা ভয়দং হ্রিং হ্রিং রক্ষ রক্ষ সা। আমি ত্রিশূলের দিকে ছুটে গেলাম এবং দুই হাতে সেটি সজোরে ধরে বৃন্দাবনীর সেই দানবীয় হাতের ওপর চাপ দিলাম। আমার শরীরের সমস্ত শক্তি, আমার সমস্ত তান্ত্রিক জ্ঞান সেই মুহূর্তে ত্রিশূলের মধ্য দিয়ে প্রবাহিত হলো। বৃন্দাবনীর সেই কালো অবয়বটি যেন গলতে শুরু করলো। তীব্র ধোঁয়া আর বাষ্পে মন্দির ভরে গেল। বাতাসের সেই শুঁশু শব্দ একটা কান ফাটা আর্তনাদে পরিণত হলো। না না, তুই পারিস না, আমার প্রতিশোধ। এরপর এক ঝলকের জন্য সেই অবয়বটির মাঝখানে বৃন্দাবনীর মুখটি ভেসে উঠল। সেই মুখে ছিল অসীম যন্ত্রণা, কিন্তু তার পরের মুহূর্তে সেটি আবার সেই ভয়ানক রাক্ষসীর রূপে মিশে গেল। আবার সেই রাক্ষসী মিলিয়ে গিয়ে একটা কালো কুণ্ডলী হয়ে দুর্বল গলায় বিকট চিৎকারে বলে উঠল, ঠাকুর, আমার মুক্তি দিও না। আমি এই বংশের শেষ উত্তরীয় রক্ত না দেখা পর্যন্ত শান্ত হব না। আমি মরতে চাইনি, শশাঙ্ক শেখর আমাকে মেরে ফেলেছিল। আমার শরীর থেকে বেরোনা প্রতিটা রক্তবিন্দু আমি এই বংশের বুক ছিঁড়ে নেব। তার সেই বিকট যন্ত্রণার চিৎকার যেন সব কিছুকে হার মানায়। মন্দিরের ভেতরের লণ্ঠনগুলো বিকট শব্দ করে ফেটে গেল। পুরো মন্দির অন্ধকারে ছেয়ে গেল, কিন্তু যজ্ঞের আগুনের শিখা কখনো ঝুলছে। আমি দ্রুত বুঝতে পারলাম কেবল মন্ত্র নয়, এই মুহূর্তে সেই আত্মার ক্রোধকে শান্ত করতে হবে, তার কষ্টকে স্বীকার করতে হবে। আমি যজ্ঞের আগুন থেকে এক চিমটি ছাই নিয়ে তার দিকে ছুঁড়ে দিলাম। ছাইয়ের স্পর্শে সেই ছায়া থেমে গেল। বৃন্দাবনী, আমার কথাটা শান্ত হয়ে শোনো। তোমার বেদনা আমি জানি, বুঝিও। শশাঙ্ক শেখর তোমার প্রতি চরম অন্যায় করেছিল। সে তোমার সরল বিশ্বাসে ৩২ বার ছুরি মেরেছিল, তার পাপের বোঝা তোমার উপর চাপিয়েছিল। তুমি কেবল প্রতিশোধ চাও না, তুমি চাও ন্যায়। কিন্তু তুমি ভুলে যেও না, তোমার এই প্রতিশোধের আগুনে সৌরসেনীর মতো নির্দোষ মেয়েও কিন্তু বলি হচ্ছে, কষ্ট পাচ্ছে। সেও ৭ই নক্ষত্রে জন্মেছিল তোমার মতো শুভ্রতার ভার নিয়ে। তুমি তো খারাপ ছিলে না, তুমি তো দেবীর ভক্ত ছিলে। তোমার এই প্রতিশোধের দ্বিতীয় স্তম্ভ স্বর্ণ তো আগেই চুরি হয়ে গেছে। আবার তুমি এটাকে চুরি করার পরিকল্পনা করছো, তা আমি জানি। তুমি কি চাও তোমার আত্মা সেই লোভে ভরা স্বর্ণের মতো ঘৃণ্য শক্তির সঙ্গে মিশে যাক? বৃন্দাবনীর ছায়া কেঁপে উঠল। তার কালো গহ্বর সদৃশ্য চোখ থেকে যেন দুটি আলোক বিন্দু ঝরে পড়ল। যা দেখে মনে হলো সেগুলো জল। আমি মুক্তি চেয়েছিলাম তো ঠাকুর, আমি কেবল গোপাল আর মা চন্দ্রের উপাসনা করে শান্তি চেয়েছিলাম। কিন্তু ওই অমানুষ জমিদার সব কেড়ে নিল, আমার সাধনা, আমার জীবন, আমার সম্মান। সে আমাকে ৩২ বার মৃত্যুর যন্ত্রণা বুঝিয়েছিল। তুমি বুঝবে সেই যন্ত্রণা? না ঠাকুর, কারোর জীবন দূর থেকে দেখে বড় বড় ভাষণ দেওয়া অনেক সোজা, কিন্তু সেই কষ্টে নিজেকে অনুভব করা অনেক কঠিন। তুমি পারবে না গো। আমি বুঝলাম বৃন্দাবনীর প্রতিশোধের আগুন নিভু নিভু করছে। সে তার অপমানের যন্ত্রণায় কাতরাচ্ছে। আমি তার দিকে তাকিয়ে অমৃত বীজ মন্ত্রের সাথে চণ্ডী বিন্দু মন্ত্রের শেষ অংশ মিলিয়ে
যজ্ঞের আগুনে শেষ আহুতি দিলাম। বৃন্দাবনী, তোমার পাপের মুক্তি শশাঙ্ক শেখরের বংশের রক্তে নয়, তোমার মুক্তি সেই শক্তির মাধ্যমে যা তুমি এই বংশের জন্য মঙ্গল কামনায় প্রতিষ্ঠা করেছিলে। কেউ তোমার সাথে পাপ করলেও ওই দেখো, ওই তো তোমার মা তোমার দিকে তাকিয়ে কেমন হাসছে দেখো। তার কোলে ঠাঁই নাও এবার। তুমি আজ মুক্তি নাও। তুমি এক পুণ্য সাধিকা, তোমার অনুমতি বিনা আমি তোমাকে মুক্তিও দিতে অক্ষম। যাও যাও, তোমার গোপালের কাছে ফিরে যাও। এই বংশের ওপর আর কোনো অভিশাপ হয়ে নয়, তুমি বরং হও মায়ের বিগ্রহের রক্ষা কবচ, যার জন্য তুমি জীবন দিয়েছিলে। আমার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসে কালো ছায়াটি যজ্ঞের আগুনের দিকে ধেয়ে গেল। একটা তীব্র সাদা আলো ঝলসে উঠল, যা পুরো মন্দিরকে আলোকিত করে দিল। সেই আলো এমন তীব্র ছিল যে আমাদের দুজনের চোখ বন্ধ হয়ে গেল। যখন চোখ খুললাম তখন মন্দির শান্ত, যজ্ঞের আগুন নিভে গেছে, মেঝেতে আঁকা বিপরীত শূন্যতা তন্ত্রের চক্রটি মিলিয়ে গেছে, আর সৌরসেনীর ঘর থেকে ভেসে আসা আর্তনাদের শব্দ থেমে গেছে চিরতরে। বৃন্দাবনীর আত্মা মুক্তি পেয়েছে। বৃন্দাবনীর আত্মা যজ্ঞের আগুনে মিশে যাওয়ার পর মন্দির প্রাঙ্গণ গভীর শান্তিতে ভরে গেল। বাইরে ঝড়ের তাণ্ডব যেন থেমে গেছে। আমি অভয় বাবুর দিকে তাকালাম। তিনি ভয়ে ক্লান্তিতে মেঝেতে বসে পড়েছিলেন। আমি তার দিকে এগিয়ে গিয়ে শান্ত স্বরে বললাম, অভয় বাবু, বিপদ কেটে গেছে। বৃন্দাবনীর আত্মা মুক্তি পেয়েছে। শশাঙ্ক শেখরের পাপের প্রায়শ্চিত্ত আজ শেষ হলো। চলুন, সৌরসেনী কেমন আছে দেখে আসি। আমরা দুজন নিঃশব্দে দোতলার সেই ঘরের দিকে গেলাম। ঘরের দরজাটি তখনও ভেঙে পড়েছিল। ভেতরে আবঝা আলো প্রবেশ করছে। আমি সৌরসেনীর ঘরে প্রবেশ করলাম। দেখলাম সৌরসেনী বিছানায় শুয়ে আছে। তার পরনের সাদা থানটি এলোমেলো, কিন্তু মুখটি শান্ত। তার চোখে নেই সেই নিরেট কালো গহ্বর, মুখে নেই সেই পৈশাচিক উল্লাস। সে গভীর ঘুমে আচ্ছন্ন, আর তার ঠোঁটের কোণে লেগে আছে এক চিলতে হাসি। আমি নিঃশব্দে সৌরসেনীর কাছে এগিয়ে গেলাম এবং তার কপালে আলতো করে হাত রাখলাম। অমনি আমার তৃতীয় নয়ন সজাগ হয়ে উঠল। আমি স্পষ্ট দেখতে পেলাম সৌরসেনীর স্বপ্নের জগৎ। সেখানে এক স্নিগ্ধ সবুজ প্রকৃতির মাঝে সৌরসেনী শুয়ে আছে, তার মাথা রাখা এক নারীর কোলে। সেই নারী বৃন্দাবনী। বৃন্দাবনীর বয়স হবে ওই 25 কি 30। তার মুখটি শান্ত, শ্যামবর্ণ, গাত্রে এক গভীর পবিত্রতা। তার কোকড়ানো চুলগুলো কাঁধ ছাপিয়ে নেমে এসেছে, কিন্তু কোনো তান্ত্রিকের মতো জটা নেই। পরনে একটি সাধারণ সাদা শাড়ি, যা তিনি সন্ন্যাসিনী হিসেবেই পরিধান করতেন। তার চোখে এখন আর ক্রোধের আগুন নেই, আছে এক গভীর স্নেহ। সৌরসেনী, মা আমার, ক্ষমা করো আমায়। শশাঙ্ক শেখরের পাপের ভার আমি আর তোমার ওপর চাপাতে চাই না। আমি আজ মুক্তি পেলাম। মা, সুখে থেকো। বৃন্দাবনী মা? হ্যাঁ, আমি তোমার বৃন্দাবনী মা। শোনো, তুমি আমার এই ইহ জগতের সবচেয়ে পবিত্র স্থান। তোমার শরীরে আশ্রয় পেয়েছিলাম আমি। আমি জানি তুমি বড় ভাগ্যবতী। তোমার জীবনে যে শূন্যতা আমি এনেছিলাম তা এবার ভরে তুলব আমিও। তোমার শুভ বিবাহ হবে সৌরী। আমি সেই স্বপ্ন আজ তোমায় দিয়ে গেলাম। তুমি সেই স্বপ্নকে সফল করে বাস্তবে বেচো। বৃন্দাবনী ধীরে ধীরে সৌরসেনীর কপালে চুমু খেলেন। সেই মুহূর্তে বৃন্দাবনীর শরীর থেকে যেন এক স্নিগ্ধ জ্যোতি বিচ্ছুরিত হল। তিনি সৌরসেনীকে ছেড়ে উঠে দাঁড়ালেন আর হাসি মুখে
ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগলেন সেই স্বপ্নের আলোয়। আমি সৌরসেনীর কপাল থেকে হাত সরিয়ে নিলাম। আমার শরীর তখন শান্ত, কিন্তু মন আনন্দে ভরে গেল। অভয়বাবুকে ইশারায় সব জানিয়ে সৌরসেনীকে ঘুমোতে দিয়ে ঘর থেকে বেরিয়ে এলাম। ঘরের আলো ফুটতেই আমি অভয়বাবুর থেকে বিদায় নিলাম। ঠাকুরমশাই, আপনি যে কি করলেন তার জন্য এই বংশ চিরকৃতজ্ঞ থাকবে ঠাকুরমশাই। আমি কৃতজ্ঞ থাকবো ঠাকুরমশাই। আপনি শুধু একটি আত্মাকে মুক্তি দেননি, এই বংশকেও এক ভয়াবহ অভিশাপ থেকে বাঁচালেন ঠাকুরমশাই। বৃন্দাবনী মুক্তি পেয়েছেন অভয়বাবু। যদিও আমার ব্যর্থতা, আমি বাঁচাতে পারিনি জমিদার মশাইকে। তবে এবার আপনার দায়িত্ব, সৌরসেনীকে সুস্থ রাখবেন। তাঁর গোষ্ঠীতে কোনো দোষ নেই, যা ছিল তা বৃন্দাবনীর প্রতিশোধের আক্রোশ। আমি আপনাকে বলে গেলাম, আগামী বৈশাখ মাসের মধ্যে সৌরসেনীর বিবাহ হবে। এবার আর কোনো বিপদ আসবে না। তবে সেই বিয়ের দায়িত্ব কিন্তু আপনার। আমি আর দেরি না করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। আপনার কথা যেন সত্যি হয় ঠাকুরমশাই। আপনি নিশ্চিন্তে যান, আমি সব দেখব। সৌরসেনীর পিতার দায়িত্ব আমি পালন করব ঠাকুরমশাই। সেই বছরই আমার কথা মতো সৌরসেনীর আবার বিবাহ হয়। এক সৎ পাত্রের সাথে তার শুভ দৃষ্টি হয়, আর সে সুখেই জীবন কাটায়। বৃন্দাবনীর আত্মা তার প্রতিশোধের আগুন ভুলে অবশেষে এক নির্দোষীর জীবনে নতুন আলো ফিরিয়ে দিয়ে পাড়ি দিল এক মুক্তির জগতে। তারানাথ থামলেন। আমরা দুজন স্তব্ধ হয়ে বসে রইলাম। বৈঠকখানা তখন পুরোপুরি শান্ত, মুড়ি মাখার ঠোঙাও শূন্য। আচ্ছা, এই ছিল তবে সেই বৃন্দাবনীর শূন্যতাতন্ত্রের আসল রহস্য। মানে শশাঙ্ক শেখর কেবল স্বর্ণবৃশ্চিকা চুরি করেনি, সে এক সাধিকাকেও নৃশংসভাবে হত্যা করেছিল। তার সেই পাপের প্রায়শ্চিত্ত পুরো বংশকে করতে হলো, তাই না? আর সৌরসেনী, কিন্তু সে তো আসলে নির্দোষ ছিল। তার ভাগ্যে যদি বৃন্দাবনীর আশীর্বাদ, সেই বৃন্দাবনী তাকে মুক্তি দিল, তাও আবার নিজের মতো করেই। ঠিক বলেছ কিশোরী। বৃন্দাবনী প্রতিশোধক হলেও তার ভেতরে ছিল এক সাধিকার পবিত্র আত্মা। শশাঙ্ক শেখর তাকে 32 বার ছুরি মেরেছিল, আর সেই 32 বার যন্ত্রণার শোধ সে তার বংশধরের খুবলে নেওয়া চোখ দিয়ে নিল। কোনো পাপই সহজে পিছু ছাড়ে না বিভূতি। তবে শেষমেশ বৃন্দাবনীর মুক্তি মা চণ্ডী আর গোপালের কাছেই হলো। মিলেমিশে একাকার হয়ে গেল সবকিছু, আর আমি সেই মুক্তির সেতু ছিলাম মাত্র। ঠাকুরমশাই, আপনার জ্ঞান আর সাহস সত্যিই অতুলনীয়। এই কাহিনী যদি না শুনতাম না, তবে বৃশ্চিকতন্ত্রের রহস্য চিরকাল অসম্পূর্ণ থেকে যেত। এখন তো তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়া হলো, কি তাই তো? এবার অন্তত শান্তিতে ঘুমোতে পারবে, কি বলো? হ্যাঁ, আগে খুব পারবো। তবে একটা কথা, মাঝে মধ্যেই মুড়ি মাখা নিয়ে আপনার দরজায় আবার এসে হাজির হব, সেই অঙ্গীকার কিন্তু আগে থেকেই করে রেখে গেলাম। বেশ বেশ, মুড়ি মাখা তোমরা এনো, আর নতুন গল্প নিয়ে আমি না হয় অপেক্ষাতেই রইলাম। তাই বলে পাসিং শো কিন্তু আনতে ভুলো না। যাগ্গে, আজ রাতটা নষ্ট করো না। ঝড় থেমে গেছে, এবার নিরাপদে ঘরে ফেরার পথ ধরো দুজনে। আমরা দুজন তারানাথকে প্রণাম করে সেই পুরনো জীর্ণ তারানাথের বাড়ি থেকে বের হয়ে এলাম। মটলেনের নির্জন পথে হাঁটতে হাঁটতে আমাদের কানে তখনও বৃন্দাবনের সেই চাপা আর্তনাদ আর তারানাথের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। কোনো পাপই সহজে পিছু ছাড়ে না।